আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রথম যে ইলেকট্রিসিটিটা ক্লাসরুমে অলরেডি আপলোড করা আছে, সেটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিসিটির উপর যেটা সেটা। তো আমরা আজকে আর অন্য কথা না বলে সরাসরি পড়া শুরু করে দিই। গত ক্লাসে তো অন্যান্য অনেক কথাবার্তা বললাম। সো আমরা আসলে খুব বেসিক থেকে শুরু করব, যেটা বলছিলাম যে ভাইবার কথাটা মাথায় রেখে সবসময় একদম খুব বেসিক থেকে শুরু করব, যেন পরীক্ষা আনসার দেওয়ার মতো করে যেন জিনিসটা মাথায় নিতে পারে। আচ্ছা, তো প্রথমে আসি ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি কি, এটা সম্বন্ধে আমাদের কার কি আইডিয়া আছে একটু শেয়ার করি তো। সবাই জানি, হ্যাঁ সবাই কিন্তু জানি, তারপরও একটু আলোচনা করার জন্য পরীক্ষার সময় সুন্দর বলা। ইলেকট্রনের প্রবাহ কন্ডাক্টরের ভিতর দিয়ে। ইলেকট্রনের প্রবাহ, গুড। আর কেউ কিছু বলবেন? সবাই একটু কথা বলার চেষ্টা করেন, হ্যাঁ মানে ক্লাস একটু ইন্টারেক্টিভ হলে ভালো হয়। স্যার, পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হার। ইলেকট্রন প্রবাহের হার, আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যে যে বলছেন সেটা ঠিক আছে। যে ইলেকট্রিসিটি কি তাহলে আসলে চার্জের প্রবাহ, চার্জের প্রবাহ অথবা এনার্জি প্রবাহ, যেটা একটা বেসিক ফর্ম অফ এনার্জি। আচ্ছা, তাহলে এই চার্জটা হচ্ছে আসলে ইলেকট্রন। তো ইলেকট্রনের প্রবাহ বললে মোর স্পেসিফিক হয়, বাট জেনারেলি বললে যে ইলেকট্রিসিটি হচ্ছে ফ্লো অফ চার্জ, এবং এই ইলেকট্রিসিটিটা আসলে একটা এক প্রকার শক্তি। ঠিক আছে, তাহলে এখন এই যে ইলেকট্রিসিটিতে চার্জ পার্টিকেল প্রবাহ, সেটা আসলে কিভাবে সৃষ্টি হয়, ইলেকট্রিসিটিটা কিভাবে প্রডিউস হয়, এসব নিয়ে আমরা একটু ডিটেলসে, একটু বেসিকে একটু ডিটেলসে যাব আর কি। আচ্ছা, সো আবার যে কোনো একটা পার্টিকেল হচ্ছে কি, বা সেটা চার্জের দ্বারা সমন্বয়ে গঠিত, চার্জের সমন্বয়ে গঠিত। কিরকম, আচ্ছা আমি একটু বোর্ডে চলে যাই, বোর্ড থেকে ডিটেলসে আলোচনা করি। তো প্রথমে যে কথাটা চলে আসলো যে ইলেকট্রিসিটি হচ্ছে চার্জের প্রবাহ, তাহলে চার্জ কি সেটা আলোচনা করি। তাহলে ইলেকট্রিসিটি তো বোঝাই গেল যে চার্জের প্রবাহ। চার্জ কি সে কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এক ধরনের আধান, সেটা ধনাত্মক এবং ঋণাত্মক। না জাস্ট বাংলাটা বলছেন, চার্জের বাংলা হচ্ছে আদান, ধনাত্মক ঋণাত্মক এটা দুই প্রকার, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই আদানটা কি, বা চার্জটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? আচ্ছা সমস্যা নাই, আমি শক্তির আধার। আচ্ছা এই তো মানে এই জন্যই আলোচনা করা, যেন স্পেস সুন্দর করে বুঝে দিতে পারেন, পরীক্ষায় আনসার করলে প্রশ্ন করলে আনসার দিতে পারেন। আলোচনা করি প্রথমে, তারপরে একদম ফাইনালে গিয়ে বলবো যে পরীক্ষায় কিভাবে আনসার দিতে হবে। প্রথমে হচ্ছে যে আমরা যে কোনো একটা, যে কোনো একটা পার্টিকেল আপনি ধরেন, পৃথিবীতে যে কোনো পার্টিকেল, সেটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, তাই না? একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। আমরা বেসিক থেকে শুরু করি। মনে করেন স্ট্রাকচার গুলো কিরকম হয়, সবাই এটার সাথে পরিচিত। আচ্ছা, সো এটা একটা অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচারের সেন্টারে কি থাকে? নিউক্লিয়াস। ভেরি গুড। এই সেন্টার জায়গাটাকে, এই সেন্টার, এই রিজিয়নটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এই যে চারপাশের যেই রিজিয়ন গুলা, এগুলো কি বলে? ইলেকট্রন। ইলেকট্রন শক্তি শেল। স্তর। ইলেকট্রন শেল, ইলেকট্রনের শক্তি স্তর, গুড। তাহলে এগুলোতে আসলে ইলেকট্রন থাকে। এখন এই শক্তি স্তরের মধ্যে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে তারও একটা লিমিট আছে, 2n²। রাখতে পারে না। তাহলে ইলেকট্রন থাকে, আর মধ্যখানে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কি 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 থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, তাহলে এই ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। ইলেকট্রন নেগেটিভ। আর ভিতরের এই যে প্রোটনের চার্জ কত? পজিটিভ। নিউট্রনের চার্জ
চার্জ নাই। নিউট্রনের চার্জ চার্জ নিউট্রাল। চার্জ নাই, নিউট্রাল, নিউট্রন চার্জ নিরপেক্ষ, চার্জ নাই। আচ্ছা, তাহলে এই যে একটা অ্যাটমের মধ্যে আমরা কি দেখলাম যে এর ভিতরে যে পার্টিকেল গুলো আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সবগুলাই কি হইলো, একটা চার্জ পার্টিকেল। নিউট্রন চার্জ নাই, বাট অন্য যে প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন আছে, ওগুলা চার্জ পার্টিকেল। আমরা আসলে কি বলতে পারি যে চার্জের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? চার্জ হচ্ছে একটা অ্যাটম অথবা একটা পার্টিকেল, যেটা বলেন পার্টিকেল বলাই ভালো। চার্জ হচ্ছে একটা পার্টিকেলের ফান্ডামেন্টাল একটা বৈশিষ্ট্য, মানে প্রধান একটা বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে একটা এলিমেন্টারি পার্টিকেল। এলিমেন্টারি পার্টিকেল একটা ইম্পর্টেন্ট কথা, এটা বলা উচিত, এলিমেন্টারি। তাহলে চার্জকে বললাম যে, প্রথমে বললাম যে একটা পার্টিকেলের ফান্ডামেন্টাল একটা বৈশিষ্ট্য, এবং এটা একটা এলিমেন্টারি পার্টিকেল। এলিমেন্টারি পার্টিকেল কোনগুলা? এলিমেন্টারি পার্টিকেল আমরা ওগুলাকে বলি যেগুলাকে আর ভাঙা সম্ভব না, ঠিক আছে? যেগুলোকে আর ভাঙা সম্ভব না। যেমন আপনার যদি পুরো অ্যাটমটাকে আমি চিন্তা করি, এই পুরো অ্যাটমটা, এটা কিন্তু এলিমেন্টারি পার্টিকেল না পুরো। কারণ কি, এই অ্যাটমটাকে ভাঙলে আমি ইলেকট্রন পাইতেছি, প্রোটন পাইতেছি, নিউট্রন পাইতেছি, তাই না? সো অ্যাটমটা আমার এলিমেন্টারি পার্টিকেল না। কিন্তু আমি যদি স্পেসিফিকলি বলি যে ইলেকট্রন, তো ইলেকট্রনটা আমার একটা এলিমেন্টারি পার্টিকেল, কারণ ওকে ইলেকট্রনকে আর ভাঙা সম্ভব না। বা প্রোটন বা নিউট্রন, এগুলো হচ্ছে আমার এলিমেন্টারি পার্টিকেল যেগুলো। আর এই প্রোটন, ইলেকট্রন, এটাই হচ্ছে আমার চার্জ পার্টিকেল, ঠিক আছে? সো আসলে মানে গবেষণার তো শেষ নাই। এখনকার আসলে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আসলে ইলেকট্রন বা প্রোটন, নিউট্রন, এগুলাকেও ভাঙা সম্ভব। এগুলোর মধ্যে যেমন ইলেকট্রনের ভিতরে আছে কোয়ার্ক নামে একটা পার্টিকেল আছে, প্রোটনের ভিতরে কোয়ার্ক, কিউ ইউ, কোয়ার্ক। সো এগুলো আসলে মানে খুব আপডেটেড রিসার্চের ব্যাপার। এই কোয়ার্ক নামে একটা পার্টিকেল ইলেকট্রন আর প্রোটনের ভিতরে থাকে। ওই কোয়ার্ক আবার দুই ধরনের, একটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক, আছে। তো এগুলো আসলে এই পর্যায়ে এসে আমরা অত দূর যাব না, জাস্ট আপনাদের এটা জানার জন্য বললাম যে কোয়ার্ক থাকে। কিন্তু আমরা ধরে নেব যে ইলেকট্রন আর প্রোটন এলিমেন্টারি, এগুলোকে এলিমেন্টারি পার্টিকেল নামে এগুলা বিবেচিত, এগুলোকে আর ভাঙা সম্ভব না, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? চার্জ হচ্ছে যে কোনো একটা পার্টিকেলের ফান্ডামেন্টাল বা প্রধান একটা বৈশিষ্ট্য, এবং এগুলো একটা এলিমেন্টারি পার্টিকেল। আর এই এলিমেন্টারি পার্টিকেল দিয়েই যে কোনো একটা অ্যাটম গঠিত, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কিনা যে চার্জ কি, কিভাবে সংজ্ঞায়িত করতে হবে? সে সংজ্ঞা যেমন চার্জ একটি পার্টিকেল, এলিমেন্টারি পার্টিকেল, হ্যাঁ, এতটুকু। চার্জ এলিমেন্টারি পার্টিকেল, সাথে যোগ করতে হবে এটা যে কোনো একটা অ্যাটমের বা এলিমেন্টের একটা প্রধান বৈশিষ্ট্য। কারণ প্রধান বৈশিষ্ট্য না, দেখেন চার্জের এই যে এই এলিমেন্টটাকে, যেটা আমি বললাম যে এই এলিমেন্টের ভিতরে অন্য কিছু আছে চার্জ পার্টিকেল ছাড়া। তো চার্জ হচ্ছে তার একটা প্রধান বৈশিষ্ট্য। আর এই চার্জই আসলে নির্ণয় করবে এই এলিমেন্টটার নাম কি বা এটার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম, ঠিক আছে? যেটা আমরা একটু পরে দেখতেছি যে কিভাবে এই চার্জের আদান প্রদানের ফলে এই এলিমেন্টটার নাম চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো দুইটা কথাই মেইন, মানে লেকচার শিটে আমরা যাবো, ওইখানে তো আরো লেখা আছে, কিন্তু মেইন কথা দুইটা, যে চার্জ হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের প্রধান বৈশিষ্ট্য, এবং এটা একটা এলিমেন্টারি পার্টিকেল। এটা সমন্বয়ে যে কোনো একটা যে সব এলিমেন্ট গুলা গঠিত। তারপরে চার্জ দুই ধরনের হয়, পজিটিভ নেগেটিভ হয়, এই ওগুলা বললাম। ডিটেলসে আরো যাব, বাট মূল কথাটা আর কি এখান থেকে বলে নিলাম যে চার্জের সংখ্যাটা প্রধান কোন কথাটা বলতে হবে। আচ্ছা, এখন আসেন কিছু ইম্পর্টেন্ট কথা এখানে আলোচনা করি। সেটা হচ্ছে, দাঁড়ান একটু মুছে নিই এগুলা। আচ্ছা, তো ইলেকট্রনের চার্জ বললেন নেগেটিভ, তাই না? সবাই তো বললেন ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আর ভিতরে প্রোটন আছে আর নিউট্রন আছে। বললেন যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর নিউট্রনের চার্জ নাই, মানে নিউট্রন চার্জলেস। তাহলে আলটিমেটলি এই পুরা নিউক্লিয়াসটার চার্জ আমার কি হবে? পজিটিভ, তাই না? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, তাহলে
একদম সেন্টারে কেন্দ্রে আছে আমার পজিটিভ চার্জ, আর বাইরে সবগুলো আমার নেগেটিভ চার্জ, তাই তো? নেগেটিভ চার্জ এরকম ইলেকট্রন শেলে নেগেটিভ চার্জ গুলা আমার ঘুরতেছে। এখন আমরা কি জানি যে অপোজিট চার্জ যেমন প্লাস আর মাইনাস একটা একটাকে কি করে আকর্ষণ করে, তাই না? জি স্যার। আবার আবার প্লাস প্লাস থাকলে বিকর্ষণ করে, মাইনাস মাইনাস থাকলে বিকর্ষণ করে, সো অপোজিট থাকলে আমার আকর্ষণ করে। এটা এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখি কি আনসার দিতে পারেন। ভিতরে আমার প্লাস আছে আর বাইরে মাইনাস আছে, তাহলে তো এই প্লাস মাইনাস একটা একটাকে আকর্ষণ করার কথা, একটা একটাকে আকর্ষণ করে দুইটা তো একবার কলাপস করে ফেলানোর কথা, একত্র হয়ে যাওয়ার কথা। এটা কি হয়, বা হইলে কেন হয়, বা না হইলে কেন হয় না, কে বলতে পারবে? স্যার এটা স্যার, হয় না। আচ্ছা, হ্যাঁ অবশ্যই হয় না। গুড, বলেন কেন হয় না সেটা বলেন তো। স্যার কেন হয় না স্যার এক্স্যাক্টলি মনে নেই আর কি। স্যার ইলেকট্রন গুলো তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে স্যার, হ্যাঁ কক্ষপথে ঘুরে, ঠিক প্রোটনের আছে। দিকে আকর্ষিত হয় না কিন্তু কক্ষপথে ঘুরতে থাকে। প্রোটনের দিকে কেন আকর্ষিত হয় না, প্রশ্ন হচ্ছে সেটা। মানে আমরা তো জানি অপোজিট চার্জ হলে আকর্ষণ করে। জি স্যার, সমান সংখ্যক থাকে স্যার। আর সমসংখ্যক থাকলো তো কি হয়েছে, এক জায়গায় আপনি 10টা প্লাস রাখলেন আর এক জায়গায় 10টা মাইনাস রাখলেন, তাহলে কি তারা আকর্ষণ করবে না? না করার লজিক কি? আকর্ষণ তো করার কথাই। জি স্যার, ও যতটুকু টানতেছে স্যার ও ততটুকুই টানতেছে স্যার, যার কারণে এক হ্যাঁ। জায়গায় অবস্থা। সমান সংখ্যক ভাবে মানে আকর্ষণ করে দুইটা একত্রই হয়ে যাওয়ার কথা, প্লাস মাইনাস আপনি এক জায়গায় রাখলে ওরা আকর্ষণ করে এক জায়গায় হয়ে যাওয়ার কথা, কলাপস করে ফেলানোর কথা। জি স্যার, আরেকটা স্যার সূত্র আছে স্যার, ইলেকট্রন যেহেতু স্যার বাইরে দিয়ে ঘুরে স্যার, যার কারণে স্যার বাহির্মুখী একটা স্যার বল আছে ওর ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ বলবেন? স্যার এটা কি নিউট্রনের কারণে হয় না? নিউট্রন, ওকে, হ্যাঁ ভেরি গুড। আপনি নিরপেক্ষ চার্জ থাকার কারণে, নিউট্রন থাকার কারণে। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ আপনাদের থেকে শুনে নিই। আমি নর্মালি আর কি যে কোনো টপিক আলোচনা করার আগে যেগুলো আর কি বেসিক জিনিস সেগুলো আগে স্টুডেন্টদের কাছ থেকে শুনে নিই, আলোচনা করি, তারপরে মেইন টপিকে চলি। আর কে বলবেন যে কেন আসলে এরকম? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি বলি। আপনারা যেগুলো বলছেন এগুলা মানে একেবারেই কারেক্ট আনসার না, মানে একদম পারফেক্ট না আনসারটা। একদম সঠিক আনসার যেটা হবে সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে ওই যে একজন যে বললেন নিউট্রনের ব্যাপার, হ্যাঁ নিউট্রন এখানে মূল কাজটা করে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে আর নিউট্রন আছে, আর বাইরে মনে করেন এই জায়গায় মাইনাস চার্জ আছে একটা, ইলেকট্রন মাইনাস, এটা প্লাস। এখন এই প্রোটন আর নিউট্রন এই দুইটা একটার সাথে একটা একটা আকর্ষণ বলে আবদ্ধ থাকে। সেই আকর্ষণ বলটা হচ্ছে কি নিউক্লিয়ার ফোর্স। আর এই প্লাস আর মাইনাসের যেই আকর্ষণ বা বিকর্ষণ বল, যে সেই বলটার নাম কি, কেউ কি বলতে পারবেন? প্লাস মাইনাস বা প্লাস প্লাস, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই বলটার নাম কি? ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, সরি প্লাস মাইনাস প্লাস প্লাস, এই যে আকর্ষণ বলগুলো সেটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর প্রোটন নিউট্রন এর মধ্যে যে বলটা সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, এই প্রোটন আর নিউট্রনকে আসলে নিউক্লিয়নও বলা হয়, নিউক্লিয়ন। ঠিক আছে, নিউক্লিয়ন। আপনাকে যদি কেউ বলে যে নিউক্লিয়ন সংখ্যা, তখন বুঝবেন যে আসলে প্রোটন আর নিউট্রনের সংখ্যা বলতেছে। ঠিক আছে, এনিওয়ে, তাহলে ব্যাপার কি হলো, এই প্রোটন আর নিউট্রনের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কাজ করতেছে, আর এই দুইটার মধ্যে কাজ করার কথা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন এই নিউক্লিয়ার ফোর্সটা এটা এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে বহু গুণে স্ট্রং, শক্তিশালী, বহু গুণে শক্তিশালী। শুনতেছেন আমার কথা সবাই? জি স্যার। আচ্ছা, এই নিউক্লিয়ার ফোর্সটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে বহু গুণে শক্তিশালী। সেই জন্য দেখা যাচ্ছে কি প্রোটন আর নিউট্রনের মধ্যে এটা এতটা স্ট্রংলি এগুলোই আবদ্ধ থাকে,
এই যে বাহির থেকে যে মাইনাসের কারণে যে টানটা অনুভব করবে এটা খুবই নেগলিজিবল, খুবই নেগলিজিবল। সেই জন্য আমাদের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন একদম এত স্ট্রংলি মানে ইয়া থাকে, আবদ্ধ থাকে, ওরা বাহিরের যে ইলেকট্রনের কারণে যে আকর্ষণ বল বাহিরের দিকে অনুভব করবে সেটা অনুভবই করে না। ঠিক আছে, আসলে আমাদের বাস্তবে মানে পৃথিবীতে 4 ধরনের বল আছে, 4 ধরনের ফোর্স আছে। প্রথম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল যেটা সেটা, তারপরে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, তারপরে উইক ফোর্স আছে, তারপর আছে নিউক্লিয়ার ফোর্স। এই 4টা ফোর্স আছে। 4টা ফোর্সের মধ্যে সবচেয়ে বেশি এবং অনেক গুণে সবচেয়ে বড় হচ্ছে নিউক্লিয়ার ফোর্সটা, আর সবচেয়ে কম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা। তো এই নিউক্লিয়ার ফোর্সের কাছে আসলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এগুলা খুবই নেগলিজিবল। সেই জন্য আমার এই প্রোটনটা প্লাস হওয়া সত্ত্বেও এটা বাইরে ইলেকট্রনের সাথে কোনো ধরনের আকর্ষণে যায় না, ওরা নিজেরাই থাকে। ঠিক আছে, ইভেন একটা উদাহরণ দিই আপনাদেরকে, মানে জাস্ট কল্পনা করেন যে এই বলটা কিরকম। যেমন আপনার পুরো একটা বাসার মধ্যে পুরো একটা রুমটা যদি পুরো আপনার একটা অ্যাটম হয় বা এলিমেন্ট হয়, মানে আমাদের এই স্ট্রাকচারটা মনে করেন আপনার পুরো রুমটা হচ্ছে মনে করেন এই অ্যাটমের সাইজ। ওই রুমের একটা কোণাতে যদি একটা পিঁপড়া থাকে, একটা পিঁপড়া, ওই পিঁপড়াটা আপনার নিউক্লিয়াস এতটা ছোট, বাট ওই পিঁপড়ার ওজন হবে এই যে পুরা যে রুমের যে ওজনটা তার থেকে প্রায় 1300-1400 গুণ বেশি। কিভাবে সম্ভব তাহলে? তাহলে ওই পিঁপড়ার মধ্যে, দ্যাট মিনস আমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন এত বেশি শক্তিশালী হয়ে আবদ্ধ থাকে, ওর ওজনটা পুরো রুমের তুলনায় বেশি হয়ে যায়। কারণ পুরো রুমের মধ্যে আসলে ইলেকট্রন গুলো আছে, আমার শুধু ইলেকট্রন গুলো এরকম ফাঁকা ফাঁকা শেলের মধ্যে আছে, কিন্তু ওই যে ছোট্ট পিঁপড়া যা বললাম তার মধ্যে আমার এই নিউট্রন প্রোটন এত বেশি কনজাস্টেড অবস্থা আছে, শক্তিশালী অবস্থা, তার ওজন পুরো রুমের থেকে বেশি হবে। দেখছেন, মানে কল্পনা করা যায় কতটা স্ট্রং এই ফোর্সটা। সো আচ্ছা, তাহলে বোঝা গেছে যে মূল ব্যাপারটা কি। জি স্যার। আচ্ছা, সো যদি প্রশ্ন করা হয়, আবার প্রশ্নে যায় এবং ডাইরেক্ট আনসার কিভাবে দিবেন সেটা বলি। কেউ প্রশ্ন করলো যে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস, এর বাইরে ইলেকট্রন মাইনাস ঘুরতেছে, তাহলে এই পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে না কেন? আকর্ষণ করে তো যে কোনো এলিমেন্ট কোলাপস করার কথা, করে না কেন? প্রথম আনসারটাই সোজা কথা, প্রথম বলতে হবে এটা করে না কারণ নিউক্লিয়ার ফোর্সের কারণে। কারণ প্রোটন নিউট্রনের সাথে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দ্বারা এত শক্তিশালী আবদ্ধ থাকে যে ওইটা বাহিরের ইলেকট্রনের জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করার কথা ওইটা প্রায় নেগলিজিবল। সেই জন্য ওইটা কোলাপস করবে না কখনো। আর কোলাপস করলে আসলে পৃথিবীর অস্তিত্বই থাকতো না, কোনো এলিমেন্টে থাকতো না, সবই ধ্বংসই হয়ে যেত। ঠিক আছে, তো এটা হবে মূল কথা। আচ্ছা, এবার আসি যে এই পুরো অ্যাটমের মধ্যে এই প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তাই না? ভিতরে এই আপনার নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে, মনে করেন এখানে 10টা প্রোটন আছে ফর এক্সাম্পল নিউক্লিয়াসের ভিতরে, তাহলে এই বাহিরে আমার 10টা ইলেকট্রন থাকবে, সোজা কথা। সবসময় প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হয় যে কোনো এলিমেন্টের মধ্যে, আর তার উপরে ডিপেন্ড করেই ওই অ্যাটমটার বা এলিমেন্টটার নামকরণ করা হয়। ফর এক্সাম্পল যদি 1 হয়, মনে করেন আমরা একটা এলিমেন্ট নিলাম যার মধ্যে দেখলাম প্রোটন সংখ্যা 1 বা ইলেকট্রনের সংখ্যা 1, তাহলে এটার নাম কি? হাইড্রোজেন। হাইড্রোজেন। হ্যাঁ, এটাকে আমরা বাংলায় আণবিক সংখ্যা বলি। ঠিক আছে, 1 যদি হয় তাহলে হাইড্রোজেন, যদি 2 হয় হিলিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম, এভাবে বাড়তে থাকে, 3 হলে লিথিয়াম হয়, এরকম। তো এভাবে এটা যে সবচেয়ে ছোট, এবার যত উপরে যাবেন, এখন 100-এর উপরে পর্যন্ত আছে, তো ওইটার উপরে ডিপেন্ড করে ওর নামকরণ করা হয়। ঠিক আছে, যেমন যত বড় যাবো সাইজ তত বড় হবে। হাইড্রোজেন হচ্ছে একেবারে ছোট, আর যখন পুরা 100-এর উপরে যাবো প্রোটন সংখ্যা, তখন দেখা যায় অনেক আরো অনেক বড়, এরকম বড় সাইজ হবে। এখন যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এই ওভারঅল মানে পুরো এলিমেন্টাল চার্জ কত বলেন তো? কে বলতে হবে? ভিতরে প্লাস আছে মাইনাস আছে এবং সমান সংখ্যক থাকে, সেটা বললাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই পুরো এলিমেন্টাল চার্জ কত?
পুরো অ্যাটমটা, মনে করেন হাইড্রোজেন, আমি বললাম যে হাইড্রোজেনের চার্জ কত, যার মধ্যে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন হ্যাঁ কে বললেন চিরু? স্যার 2 চার্জ। না 2 চার্জ 3 চার্জ এটা কোনো কথা না, চার্জের তো আপনি বলবেন প্লাস চার্জ মাইনাস চার্জ, এরকম হবে। হ্যাঁ 0 হবে। আচ্ছা পুরো অ্যাটমটার, পুরো হাইড্রোজেনটার যদি কথা বলি, সেটা হবে আমার, এটা নিউট্রাল, মানে এটার চার্জ 0 হবে। এখন একটা এলিমেন্টের চার্জ 0, প্রথমে সেটা নিরপেক্ষ থাকে, কারণ কি এটার ভিতরে সমান সংখ্যক প্লাস আছে মাইনাস আছে, একটা একটাকে ব্যালেন্স করে ফেলে, ঠিক আছে। সো এটা ওভারঅল গিয়ে পুরো অ্যাটমটার চার্জ হচ্ছে আমাদের 0, নিউট্রাল। ওকে, এখন কথা হচ্ছে, এবার প্রশ্ন আসে তাহলে চার্জ পার্টিকেল কিভাবে তৈরি হবে, আর ওই চার্জ থেকে কিভাবে আমার ইলেকট্রিসিটি আমি পাবো, তাই না? আমাদের তো চার্জ নিয়ে আলোচনা করলাম, চার্জ নিয়ে আশা করি আর সমস্যা নাই, কিন্তু এবার ইলেকট্রিসিটিতে চলি। কারণ এই চার্জের প্রবাহ হচ্ছে আমার ইলেকট্রিসিটি, তার মানে চার্জ ক্রিয়েট করতে হবে, কিন্তু আমি দেখলাম যে আমার পুরো এলিমেন্টটা তো নিউট্রাল, প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান থাকে, তাহলে চার্জ তো ক্রিয়েট হচ্ছে না, এটা তো নিউট্রালি থেকে গেল, ভিতরে হয়তো বা চার্জ আছে কিন্তু ওভারঅল নিউট্রাল যেহেতু, তাহলে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হবে? তাহলে এটাকে কি করতে হবে, এখন চার্জ পার্টিকেলে কনভার্ট করতে হবে পুরো এলিমেন্টটাকে। আচ্ছা ক্লিয়ার করে নিই এগুলা। এখন দেখা যাচ্ছে কি এইটার মধ্যে মনে করেন আমার সমান সংখ্যক প্রোটন আছে নিউট্রন আছে, মনে করেন ফর এক্সাম্পল 10টা প্রোটন আছে ভিতরে, 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন আছে। এখন কি করতে হবে, আমি যদি কোনোভাবে এই এই এলিমেন্টটা থেকে একটা ইলেকট্রনকে আউট করে দিতে পারি বাইরে, তখন কি হবে, আর বাকি থাকলো কি, 10টা প্রোটন বাকি থাকলো আর 9টা ইলেকট্রন বাকি থাকলো, তাই না? এই তো ব্যালেন্স নষ্ট হয়ে গেল, এই তো ব্যালেন্স নষ্ট হয়ে গেল, তখন কি হবে, এটা আমার প্লাস চার্জ সৃষ্টি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা উদাহরণ যদি দিই সোডিয়াম, সোডিয়াম থেকে আপনি কোনোভাবে, কিভাবে করা যায় সেটাও পরে বলতেছি, কোনোভাবে একটা ইলেকট্রনকে বের করে দিলেন, তখন সেটা আলটিমেটলি কি হবে, সোডিয়াম প্লাস চার্জ সৃষ্টি হয়ে যাবে, সোডিয়াম প্লাস, এই যে চার্জ পার্টিকেল আমরা পেয়ে গেলাম। সিমিলারলি এই ইলেকট্রনটা যদি আপনি আবার অন্য কেউ রিসিভ করে, যেমন ফর এক্সাম্পল ক্লোরিন বলতেছি, বললাম যে সে এই ইলেকট্রনটা আরেকজনে রিসিভ করছে, তাহলে সেটা হয়ে যাবে আমার মাইনাস চার্জ, ঠিক আছে। তাহলে কি হইলো, সোজা কথা, এলিমেন্টটা ওভারঅল গিয়ে নিউট্রাল থাকে, কিন্তু কোনোভাবে যদি তার ওই প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাকে আপনি ব্যালেন্সটা নষ্ট করে দিতে পারেন, তখনই সেটা আমার চার্জ সৃষ্টি হয়ে যায়। যেমন এক্ষেত্রে আমরা দেখলাম যে সোডিয়াম প্লাস চার্জ সৃষ্টি হইলো, ক্লোরিনে মাইনাস চার্জ সৃষ্টি হলো, এরকম। তাহলে এইগুলার এই চার্জের প্রবাহ, দ্যাট মিনস আসলে ইলেকট্রনের প্রবাহ, যেহেতু ইলেকট্রনই আসলে মূল প্লেটা করতেছে, হয় ইলেকট্রন বের হয়ে যাচ্ছে বা ইলেকট্রন ঢুকতেছে, সো ইলেকট্রনের কারণে আমার চার্জ ক্রিয়েট হচ্ছে, আর দ্যাট মিনস ইলেকট্রনেরই আসলে প্রবাহটা আমরা দেখতে পাই। আচ্ছা এবার কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে এরকম নিউট্রাল থেকে ইলেকট্রনকে বের করে দিতে পারি? কয়েকটা উপায় আছে। প্রথম হচ্ছে যে আপনার খুবই সিম্পল, যদি আমরা ওই যে আমরা শীটে যাবো, ওইখানে আরো ডিটেলসে দেখবো ছবি টবি সহ, ঘর্ষণ প্রক্রিয়া, আপনি যদি মনে করেন একটা রাবার আর একটা রেশমের কাপড় হাতে নেন, একটাকে একটা ঘর্ষণ করেন একটার সাথে একটা, তখন কি হবে, যে এই যে বাইরের শেলে যে ইলেকট্রন গুলো আছে, একেবারে বাহিরের শেলে, শেল তো অনেকগুলো আছে ডিপেন্ডিং অন দা এলিমেন্ট, তাহলে এই বাইরের একটা ইলেকট্রন এইভাবে চলে যায়, ঘর্ষণের প্রক্রিয়া। আরেকটা করা যেতে পারে, যেটা আমাদের নর্মালি ইলেকট্রিসিটি প্রডিউসের মূল মাধ্যম, যেটা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে আসলে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। আমাদের দেশে কোথায় এই যে আছে, কোথায় আছে না, রূপগঞ্জ না তো এটা, রূপপুর পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে সাভারে আছে নিউক্লিয়ার রিয়েক্টর আছে, ওগুলাতে আমাকে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। আসলে ওখানে কি করা হয়, সেম জিনিসই করা হয়, তবে ওখানে তার ঘর্ষণ প্রক্রিয়া হয় না, ওখানে হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন। তো এই নিউক্লিয়ার রিঅ্যাকশনের মধ্যে আসলে চার্জ পার্টিকেল তৈরি করা হয়, আর এই চার্জের প্রবাহটা আমাদেরকে ইলেকট্রিসিটি দেয়, এবং সেই ইলেকট্রিসিটিটা আমরা কি করি, যে এক জায়গা থেকে বহু দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হয়। তো জাস্ট একটু দেখাই নিউক্লিয়ার রিঅ্যাকশন কি করা হয়। মনে করেন এটা আপনি একটা এলিমেন্ট রাখলেন, যার মধ্যে এরকম ইলেকট্রন আছে বাহিরে, ভিতরে প্রোটন তো আছে,
এখান থেকে আরেকটা ছোট একটা পার্টিকেল, ছোট হতে পারে বড় হতে পারে, তাই নর্মালি ছোট ইউজ করা হয়, ছোট একটা পার্টিকেল যার মধ্যে যারও এরকম প্রোটন নিউট্রন আছে। তো ওইটাকে আপনি ওইটা তো আসলে বিশাল ব্যাপার, খুবই সিম্পলি বলতেছি এখানে। এই পার্টিকেলটাকে আপনি এটাকে স্থির রাখবেন একটা জায়গায়, আপনি স্থির রাখলেন, মনে করেন এটা একটা হোল্ডার আছে, এই হোল্ডারের মধ্যে এই পার্টিকেলটাকে আপনি স্টাক করে রাখলেন, ঠিক আছে। আমার কাছে ছবি আছে এগুলো, আমার পিএইচডির কাজে আমি এগুলো করছিলাম। সো এরকম একটা হোল্ডারের মধ্যে আপনি যেটা রাখলেন সেটাকে আমরা টার্গেট বলি আর কি, ওই টার্গেটটাকে আপনি ফিক্সড করে রাখলেন, ঠিক আছে। আর আরেকটাকে আপনি পাঠাইলেন ওকে গিয়া মানে ঘর্ষণ করার জন্য, মানে সংঘর্ষ করার জন্য। তো কিভাবে পাঠানো যায় এটাকে, এটা আসলে অ্যাক্সিলারেটরের মধ্যে কাজটা হয় পুরা। অ্যাক্সিলারেটর আসলে কি করে, অ্যাক্সিলারেটর যে কোনো একটা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করে, মানে কম্পিত করে আর কি। ওই অ্যাক্সিলারেট এই পার্টিকেলটাকে এত বেশি কম্পিত করবে এবং এত স্পিডে এটাকে সেন্ড করবে এটার দিকে, ও এসে কি করবে এটাকে প্রায় ভেঙে দেবে, এরকম এই এলিমেন্টটাকে পুরো ভেঙে দেবে। ভেঙে দেবে কিভাবে, বাইরের ইলেকট্রন গুলাকে ও আউট করে দেবে, বাইরের ইলেকট্রন গুলাকে সে দেখা যাচ্ছে আউট করে দিলে আলটিমেটলি এখানে ফাইনালে গিয়ে আমরা অন্য ধরনের চার্জ পার্টিকেল পাবো, ঠিক আছে, অন্য ধরনের এরকম চার্জ পার্টিকেল পাবো। স্যার এভাবেও আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এরকম চার্জ পার্টিকেল ক্রিয়েট করতে পারি, যেটা আসলে আমার এবং এর সাথে সাথে আমার এনার্জি প্রডিউস হয়, যে এনার্জিটা আসলে আমাদের ইলেকট্রিসিটি আকারে পরে বের হয়ে আসে। সো এগুলা হইলো মোটামুটি এলিমেন্টের বেসিক স্ট্রাকচার আলোচনা করলাম, কিভাবে চার্জ ক্রিয়েট হয় সেটা। ঘর্ষণের মাধ্যমে যেটা দেখাইলেন আর কি, ওইটা যখন একটি, স্যার ওইটা আরেকবার দেখান তো। কোনটা কোনটা? স্যার ঘর্ষণের মাধ্যমে ঘর্ষণেরটা আমরা এখান থেকে দেখি, এখানে একটা ফিগার আছে ঘর্ষণের, এটা থেকে দেখি, এই এখানে বলবো। আচ্ছা, তাহলে ইলেকট্রিসিটি কি সেটা আর এখান থেকে রিডিং করতেছি না। চার্জ কি সেটা এই যে প্রথম যেটা, এটা ফান্ডামেন্টাল এন্ড ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ এলিমেন্টারি পার্টিকেল হুইচ মেক্স আপ ম্যাটার, যেটা আমাদের ম্যাটার তৈরি করে। যে ম্যাটার মানে যেটাকে আমরা তখন এলিমেন্ট বলতেছিলাম, সো ম্যাটার আর এলিমেন্ট একই কথা। A body is said to be electrically neutral if it contains equal number of positive and negative charge. একটা বডিকে আমরা নিউট্রাল বলবো যখন এটা সমান সংখ্যক পজিটিভ আর নেগেটিভ চার্জ ধারণ করে। When two bodies, ঘর্ষণের কথাটা এখানে বলা হচ্ছে, এখানে নিউক্লিয়ার রিঅ্যাকশনের উদাহরণটা দেওয়া হয়নি কিন্তু ঘর্ষণেরটা বলা আছে। When two bodies are rubbed together, যেটা বডিকে আপনি যখন রাব করবেন, ঘর্ষণ করবেন, their neutrality is distributed due to transfer of electrons from one body to another. তাহলে তাদের কি হয়, নিউট্রালিটি যেটা ছিল মানে প্রোটন আর ইলেকট্রন সংখ্যার যে সমান নিউট্রালিটি ছিল সেটা ডিস্টার্ব হয়, সেটা অন্যভাবে ডিস্ট্রিবিউট হয় ইলেকট্রন আর প্রোটনের মধ্যে। দ্য বডি হুইচ গিভস ইলেকট্রন বিকামস ইলেকট্রিক্যালি পজিটিভ, একটা কি করে যেটা ইলেকট্রন ছেড়ে দিবে সেটা পজিটিভ হয়, আর যেটা ইলেকট্রন গ্রহণ করবে হুইচ গেইনস সেটা নেগেটিভ হয়। যেমন আপনি এখানে একটা রাবার আর গ্লাস, এই রাবার আর গ্লাসের যখন ঘর্ষণ করবেন তখন কি হবে, যে গ্লাস কি করতেছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর রাবার ইলেকট্রন গেইন করে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, গ্লাস আর রাবার এরকম। আচ্ছা, তাহলে এইরকম আরো অনেক উদাহরণ হইতে পারে, সেটা দেখে নিয়েন। আরো কি উদাহরণ দেওয়া যায়, হ্যাঁ বলেন। তখন তো ওই জায়গায় একটা স্থির তড়িতের একটা ইয়া হয় না, প্রডিউস হয় না, হ্যাঁ যখন হয়, গরম করা হয়। হ্যাঁ হয়তো। তো তারপরে একটু সেটা কিন্তু স্যার ক্ষণিকের জন্য থাকে, হ্যাঁ হ্যাঁ, ক্ষণিকের জন্য তারপর কি থাকে। স্যার গুলো কি আবার যথাস্থানে চলে যায়? হ্যাঁ, যথাস্থান চলে যায়। ওটা তো আসলে মানে এটা তো আসলে খুবই তখন তো দুর্বল। ওরা এক জায়গায় রাখে না, একটা হ্যাঁ মানে ঘর্ষণের পর দুইটা সরে নেওয়া যায়, তখন এটা আবার নির্দিষ্ট জায়গায় ইলেকট্রনটা ফিরে কিভাবে? না, এখানে হচ্ছে যে এটা মানে এখানে মানে খুব ক্ষণিকের জন্য ব্যাপারটা করি, এখন এটা একটা দুর্বল একটা ফোর্স এখানে কাজ করে, ঠিক আছে। কারণ কি, যেমন এখানে গ্লাস আর রাবারে যখন উদাহরণটা দিচ্ছি, ঠিক আছে, গ্লাস থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, ঠিক আছে, প্লাস হয়ে যাচ্ছে, আবার রাবার ইলেকট্রন গ্রহণ করতেছে, কিন্তু এখানে তো আমরা দেখা যাচ্ছে পারিপার্শ্বিকের সাথে আরো অন্যান্য আমার ব্যাপার আছে। তো ওইটা থেকে দেখা যাচ্ছে যে গ্লাস আর একটা ইলেকট্রন ইজিলি অ্যাকসেপ্ট করে ফেলে, তখন দেখা যাচ্ছে সেটা নিউট্রাল হয়ে যায়।
ঠিক আছে। সো আমরা এখানে অনলি যদি আপনি স্পেসিফিকলি চিন্তা করেন যে গ্লাস একটা দিয়ে তো সেটা মাইনাসে হয়ে যাওয়ার কথা, সরি প্লাসে হয়ে যাওয়ার কথা, সেটা তো প্লাসই থাকবে। অন্য কোনো ইফেক্ট যদি না থাকে তাহলে তো ও আর ইলেকট্রন যদি আর নাই পায় তাহলে তো সে সবসময় প্লাসই থাকবে। আপনার প্রশ্ন তো হচ্ছে এটা, তাই না? কিন্তু এটা যেহেতু মানে এটা তো আসলে খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, আপনি হাতের মধ্যে রেখে করতেছেন। তো আপনি যখন হাতের মধ্যে রেখে করতেছেন আপনার হাতের মধ্যেও এলিমেন্ট আছে, ইভেন প্লাস আপনার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের মধ্যে আপনার এলিমেন্ট আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এসব। তো ওগুলার ইফেক্টের কারণে কি হয়, ওই গ্লাসটা বা রাবারটা সেটা খুব ইজিলি আবার নিউট্রাল হয়ে যায়। ঠিক আছে। এটা আপনার তখনই সম্ভব, যেমন নর্মালি আপনি যখন নিউক্লিয়ার রিঅ্যাকশন বা ওসব কথা বলি, ওগুলা কি কিসের মধ্যে করা হয়? ভ্যাকুয়াম মাধ্যমে, শূন্য মাধ্যমে আর কি। ওইখানে অন্য কোনো ইফেক্ট আপনার থাকবে না। যেমন যেমন আপনি যদি ভ্যাকুয়ামের মধ্যে করেন, এই যে গ্লাস আর রাবার যদি ভ্যাকুয়ামের মধ্যে ঘর্ষণ করেন, ওকে, যে অন্য কোনো ইফেক্ট নাই ওখানে, তাহলে ওইটাতে কখনোই নিউট্রাল হবে না। কারণ কি, গ্লাস ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাসই আছে, ওইটার নিউট্রাল হওয়ার কোনো উপায় নাই, কারণ ওখানে অন্য কোনো ইফেক্ট নাই। কিন্তু আপনি যখন, এটা খুব সিম্পল একটা মানে বেসিক উদাহরণ দিল আর কি এখানে, যেটা আপনি শুধু হাতের মধ্যে একটা গ্লাস আর রাবার নিয়ে ঘর্ষণ করতেছেন, এরকম আপনি একটা ইফেক্ট দেখতেছেন। ঠিক আছে। বা ইভেন আপনি যখন, আমরা কি করি যে আপনারা করছেন মানে কলম দিয়ে যখন আমরা চুলের মধ্যে ঘর্ষণ করি, ওই কলমটাকে আবার কাগজের টুকরার মধ্যে ধরলে সেটা আকর্ষণ করে, দেখছেন না এইসব ব্যাপারগুলো? জি স্যার। পরে একটু পরে কি হয়, Still, একটু পরে কি হয়, কলম তো নরমালি হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে ওইটা কেন আসলে? কারণ কি, পারিপার্শ্বিকের একটা প্রভাব আছে ওর মধ্যে। পারিপার্শ্বিকের প্রভাবের কারণে মানে যে ওইটা, যে ইলেকট্রনটা হারায় এই সাময়িক ঘর্ষণের কারণে সেটা আবার নেচার থেকে নিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে যখন স্থির পরবর্তী হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এসব থেকে নিয়ে নেয়। সো এই ধরনের স্পেসিফিক যদি আমরা একদম মানে যা হয়েছে সেটাই রাখতে চাই, এবং পুরো সায়েন্সটা একদম মানে এতক্ষণ যে আলোচনা করলাম সেটাই যা তাই থাকবে, ইলেকট্রন ছেড়ে দিবে প্লাসই থাকবে, ইলেকট্রন গ্রহণ করবে নেগেটিভই থাকবে, এরকম যদি আপনি হইতে হয় তাহলে এই উদাহরণটা এটাকে আপনার ভ্যাকুয়ামে করতে হবে, শূন্য মাধ্যমে গিয়ে করতে হবে। ঠিক আছে, তখনই আপনি ওইভাবে পাবেন। বাট আমরা এনভায়রনমেন্টে যখন করি, কলম দিয়ে মাথায় ইয়ে করতেছি, ওইটা কি আমার ভ্যাকুয়ামে? ওখানে তো আমার বহু এলিমেন্ট আছে আরো, সেই জন্য ওইটাকে ওইভাবে চিন্তা করা যাবে না। ফার্স্ট সিম্পল উদাহরণ, ছেড়ে দিয়ে প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, এবং আমরা সেটা খুব সহজে আমরা দেখতেও পাচ্ছি। তাহলে স্যার যে কোনো দুইটাকে যদি আমরা যে কোনো মাধ্যমে আন্দোলিত করি তখনই তো সেখানে চার্জ পড়ার কথা। এখন ডিপেন্ড করে যে কোন কাকে নিয়ে আপনি ঘর্ষণ করতেছেন, এবং সেটার মধ্যে যে ইলেকট্রন বা এগুলা কত স্ট্রংলি আবদ্ধ আছে। ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করে। যেমন ইলেকট্রন যদি খুব বেশি শক্তিতে আবদ্ধ থাকে, আপনি খুব সহজে তাকে আউট করতে পারবেন না ইলেকট্রন শেল থেকে। আমি যদি খুব হালকা ভাবে থাকে, ওইটাকে আমরা দেখা যাচ্ছে যেমন এই ক্ষেত্রে যেমন রাবার আর গ্লাসের মধ্যে আমরা খুব সহজেই সেই ইলেকট্রনটাকে বের করে ফেলতে পারি। ডিপেন্ড অন যেটা নিয়ে আপনি ঘর্ষণ করতেছেন ওইটার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতেছে। ওকে স্যার। আচ্ছা, তো এবার আসি, চার্জ তো আমরা অলরেডি বলে ফেললাম। চার্জ হচ্ছে দুই ধরনের, পজিটিভ নেগেটিভ। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে আমাদের কুলম্ব। ঠিক আছে, কুলম্ব এককে আমরা চার্জ মাপি সি দিয়ে। চার্জ ইজ কনজার্ভড। আচ্ছা, কনজার্ভ শব্দের অর্থ কি একটু ব্যাখ্যা করতে পারবেন, বা এই সেন্টেন্সটাই কি ব্যাখ্যা করতে পারবেন যে চার্জ ইজ কনজার্ভ বলা হচ্ছে কেন, বা এটা দ্বারা কি বোঝায়? কনজার্ভ মানে চার্জটা সংরক্ষণ করা যায়। আচ্ছা, চার্জ সংরক্ষণ করা যায়, দ্যাট মিনস মানে চার্জকে আসলে ধ্বংস করা যায় না বা নতুন করে সৃষ্টিও করা যায় না, এটা হচ্ছে মূল কথা। এটা আসলে ওই যে শক্তির নিত্যতা সূত্র আমরা পড়ছি না, বা বরের নিত্যতা সূত্র, যে কি হয় শক্তির নিত্যতা সূত্রের মধ্যে কি ছিল, যে শক্তিকে নতুন করে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থাতে রূপান্তর করা হয়। সিমিলারলি বরের ক্ষেত্রে আমরা এরকম বলছি যে নতুন করে সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক বস্তু থেকে আরেক বস্তুতে বরের আদান প্রদান হয়। এখানেও চার্জেরও সেম। চার্জ হচ্ছে আপনি নতুন করে সৃষ্টি করতে পারবেন না, শুধুমাত্র এক অবস্থা থেকে আরেক অবস্থায় আপনার রূপান্তরিত হচ্ছে। আপনি যতটুকু পজিটিভ দিয়ে দিচ্ছেন, আরেকটা ঠিক ততটুকু পজিটিভে নিয়ে সেটা নেগেটিভ হচ্ছে। সোজা কথা হচ্ছে প্লাস থেকে মাইনাস হচ্ছে, মাইনাস থেকে প্লাস হচ্ছে, এই ধরনের। বাট টোটালি গিয়ে যদি আপনি টোটাল চার্জটা চিন্তা করেন, সেটা আপনার সবসময় একই থাকতেছে।
আর এটাই হচ্ছে চার্জ কনজারভেশন অফ চার্জ বা চার্জ এর কনজারভেশন আমরা বলি। আচ্ছা, এবার একটা আসি যে পয়েন্ট চার্জ, বিন্দু চার্জ কাকে বলে। সেটা হচ্ছে কি, পয়েন্ট চার্জ হচ্ছে, একটু লিখে দেখাই, যখন আপনি দুইটা চার্জ দিবেন, মনে করেন এখানে একটা চার্জ আছে আর এখানে একটা চার্জ, দুইটা চার্জ এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই ছোট, মনে করেন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, তাহলে এই দূরত্বটা হচ্ছে কত, অনেক বড়, আর এই চার্জের সাইজটা কতটুকু ছোট, খুবই ছোট, তাই না? এই চার্জের সাইজ হচ্ছে খুবই ছোট, মনে করেন 1 কুলম্ব, প্লাস 1 কুলম্ব তো মাইনাস 1 কুলম্ব বললাম, আর এদের মধ্যবর্তী দূরত্ব প্রায় 100 সেন্টিমিটার বা 1 মিটার। তাহলে এই দূরত্বের তুলনায় এই যে চার্জ বললাম এদের সাইজ অনেক ছোট। যখনই আমরা এরকম দেখবো যে দুইটা চার্জ এত দূরে অবস্থিত, ওই দূরত্বটা এমন যে ওদের যেই সাইজ সেই সাইজের তুলনায় অনেক বড়, তখন ওই দুইটা চার্জকে আমরা বিন্দু চার্জ বলবো। ঠিক আছে, এখানে লেখা আছে দ্য চার্জ বডিজ হুজ সাইজেস আর মাচ স্মলার দেন দ্য ডিস্টেন্স বিটুইন দেম আর কল্ড পয়েন্ট চার্জেস। পয়েন্ট চার্জেস আমরা কোনগুলোকে বলবো, ওই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি চার্জের সাইজের তুলনায় অনেক বেশি বড় হয় তখন ওই দুইটা চার্জকে আমরা বিন্দু চার্জ বলবো। ঠিক আছে, তো বিন্দু চার্জ কোনো একটা চার্জকে আমরা বিন্দু চার্জ বলতেছি না, দুইটা চার্জকে কম্পেয়ার করে এবং তাদের যে দূরত্ব সেটা বিবেচনায় এনে আমরা বলতেছি ওই দুইটা চার্জ হচ্ছে আসলে বিন্দু চার্জ। ল অফ কনজারভেশন অফ চার্জ, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, যে শক্তির চার্জের যে কনস্ট্যান্ট থাকে সবসময় সেটা। সো এটা এখান থেকে রিডিং পড়ে নিয়ে তাহলে আর সুন্দর করে গোছায় বলতে পারবেন। আমি আর পড়লাম না এটা। এবার এসে কুলম্ব, যে চার্জের এক যে কুলম্ব বললাম, পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে 1 কুলম্ব কাকে বলে। ডাইরেক্ট প্রশ্ন আসলে যে 1 কুলম্ব কাকে বলে, তো আপনি জানলেন যে চার্জের একক হচ্ছে কুলম্ব, পরীক্ষা আসলে 1 কুলম্ব কাকে বলে, তো সেই জন্য এটা একটু আলোচনা করা যাবে। কেউ একটু বলতে পারবেন 1 কুলম্ব কাকে বলে? হুম, মনে নাই স্যার এখন ভাবে। 1 আচ্ছা জুল কাজ করতে যে শক্তির প্রয়োজন হয় এরকম টাইপের কিছু। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। না, এই কুলম্ব হচ্ছে কি, যে the amount of charge that flows through a given cross section area in 1 second, মানে একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেই পরিমাণটাকে আমরা বলি যে 1 কুলম্ব। একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেই চার্জের মানটা হচ্ছে আমার 1 কুলম্ব। The amount of charge that flows through a given cross section of a wire in 1 second if there is a steady current of 1 ampere in the wire, symbolically it is denoted by C. সিম্পলি বলতে হবে একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেই চার্জটাকে আমরা 1 কুলম্ব বলি। ওকে, এবার খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন, আচ্ছা এটা আমি একটু বোর্ডে গিয়ে আর একটু বুঝাই তারপর এখানে আসি। কোয়ান্টাইজেশন কোয়ান্টাইজেশন শব্দের অর্থ কি কে বলতে পারবেন? আচ্ছা, কোয়ান্টাইজেশন শব্দ আসলে আমরা মিন করে যে পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যার গুণিতক, কোন একটা জিনিস যখন পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে সেটাকে আমরা বলি যে কোয়ান্টাইজেশন। ওকে, যেমন ফর এক্সাম্পল কি বলতে পারি, মনে করেন একটা লেটার পি, এই লেটারটা পি, মনে করেন এখানে একটা পি আছে, দুইটা পি আছে, তিনটা পি আছে, এরকম। তাহলে পিটা কি হলো, আমার এই পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকলো, তাহলে এইটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশন। এখন আমি এরকম বলতে পারি না যে আমার কাছে 1.5 পি আছে বা 2.3 পি, ভগ্নাংশ আকারে সম্ভব না, শুধুমাত্র পূর্ণ সংখ্যার গুণিতক আকারে পসিবল যখন হয় তখন সেটাকে আমরা বলি যে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন, তাহলে এটা হলো কোয়ান্টাইজেশন অফ পি আর কি। ঠিক আছে, যে ভগ্নাংশের সম্ভব না,
পূর্ণ সংখ্যার গুণিতক আকারে যখন থাকবে সেটাকে আমরা কোয়ান্টাইজেশন বলবো। ঠিক আছে, এখন আসি কোয়ান্টাইজেশন অফ চার্জ। চার্জের কোয়ান্টাইজেশন কি, যেটা আমাদের আলোচনার ব্যাপার। তাহলে চার্জ মানে তো আমরা একটু আগে দেখে আসলাম যে চার্জ মানে হচ্ছে আসলে আমার ইলেকট্রনের যে প্রবাহটা সেটা। দ্যাট মিনস এমন হওয়া উচিত যে ইলেকট্রন যেহেতু আবার কোয়ান্টাইজেশন বলছে, তার মানে আমার মূল কথা হচ্ছে যে 1e বা 2e চার্জের পরিমাণটা এরকম হওয়া পসিবল, কিন্তু 1.5e বা ভগ্নাংশ আকারে বা 2.7e এই ধরনের পসিবল না। এই শুধুমাত্র পূর্ণ সংখ্যার গুণিতক আকারেই পসিবল। এটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশন অফ চার্জ। এখন কথা হচ্ছে যে কেন, স্বাভাবিক কথা, আমরা তো জানি যে ইলেকট্রন যখন বের হয়ে যায় তখনই আমার চার্জ সৃষ্টি হয়। তো সেই ইলেকট্রন তো হয় একটা বাইর হবে বা দুইটা বাইর হবে, কখনো কি এটা পসিবল যে 1.5টা ইলেকট্রন বের হচ্ছে? হুম, না তাই না? সো ইলেকট্রন কি হবে, বা সেটা চার্জ পার্টিকেলটা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক আকারে হয় অ্যাকসেপ্ট হবে বা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে যে টোটাল যে আমার চার্জটা সেটা আমার সবসময় কোয়ান্টাইজড অবস্থায় থাকে। কোয়ান্টাইজড মানে কি, পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকে না। তো এই যে ব্যাপারটা সেটাকে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলি। আলটিমেটলি সেটা কারণ আমরা ইয়াতে চলে যাই, সেটা চলে যাই, সেটা আচ্ছা। তাহলে এই কিউর যদি আমার টোটাল চার্জ হয় তাহলে কিউ ইকুয়াল টু আমরা এন ই লিখবো, এন ই। তাহলে এন হচ্ছে আমার এখানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর ই তো হচ্ছে ইলেকট্রনিক চার্জ। তাহলে এন এর মান হচ্ছে আমার 0 +-1 +-2 প্লাস আর মাইনাস কখন হবে ডিপেন্ড অন ইলেকট্রন কি গ্রহণ করতেছে নাকি ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম যে কখন প্লাস আর কখন মাইনাস। ঠিক আছে, তাহলে এন এর মান আমার এই পূর্ণ সংখ্যা হবে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে সেটা ব্যাপার না, বাট পূর্ণ সংখ্যা। N is the elementary unit of a charge called unit charge, has the experimental determined value electron charge যেটা সেটা 1.6 × 10⁻19 কুলম্ব। আচ্ছা, এই তো এই যে হয় না ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ডিসক্রিট ভ্যালুস, তখন মানে কি ডিসক্রিট মানে কি পূর্ণ সংখ্যা তখন থাকে, তখন আমরা এটাকে বলি কি কোয়ান্টাইজড কোয়ান্টিটি, যেটা আমরা অলরেডি বলে ফেলছি যে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে যখন থাকে সেটাকে আমরা বলি যে কোয়ান্টাইজড কোয়ান্টিটি। আচ্ছা, it means that we can find a body that can have charge of 10e or -5e for example, but it is not possible to find a body with fractional charge. ঠিক আছে, তো এরকম ফ্র্যাকশনাল চার্জ পাওয়া সম্ভব না। ওকে, তাহলে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, পরীক্ষা অনেকভাবে প্রশ্ন আসতে পারে, আপনি মূল ব্যাপারটা যদি বুঝেন তাহলে আপনি যেইভাবে প্রশ্ন আসে আনসার দিতে পারবেন। পরীক্ষা সরাসরি প্রশ্ন আসতে পারে, যেটা সবচেয়ে সহজ আকারে হইতে পারে, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ কি, এভাবে প্রশ্ন, তখন তো খুব ইজি। কিন্তু পরীক্ষা দেখা যাচ্ছে কি আপনাকে আমি বলে দিলাম যে এরকম, মানে বলে দিলাম যে ওকে 2.7 ই কোন একটা এলিমেন্টাল চার্জ, is it possible, if possible how it possible, if not possible why it is not possible। শুধুমাত্র একটা আমি দিয়ে দিলাম এবং সেটাতে আমি বললাম যে এটা কি সম্ভব, সম্ভব হলে কেন সম্ভব, সম্ভব না হলে কেন সম্ভব না, সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, তখন আমার কি হলো, ঘুরে ফিরে এই ব্যাপারটা না পুরোটা। জি স্যার। কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, একটু আসতে বলা হয়েছে মনে হয় আপনাদের। কোন কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বলেন, ক্লাসে কিন্তু স্যার জিনিসটা বুঝলাম না স্যার। স্যার ডিসক্রিট বা ইন্টিজার ভ্যালু হইতে হবে, এটা ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারবে না। হ্যাঁ যে সেটাই পি এর ভ্যালুটা, কিউ এর ভ্যালুটা। আমরা এই কোয়ান্টাইজেশনে কি শিখলাম, টোটাল যে চার্জটা, যেমন টোটাল কোন একটা এলিমেন্টের যে টোটাল চার্জ সেটা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে, তাই না? কিউ সমান এন ই, এন তো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রন, পূর্ণ সংখ্যা আকারে থাকবে। আর আমি পরীক্ষায় দিলাম মনে করেন এটা, তাহলে আপনি তো কোয়ান্টাইজেশন থেকে জানেন যে কিউ সমান এন ই হয়, ই তো ঠিক আছে, আর এন এর মান তো আমরা জানি পূর্ণ সংখ্যা হয়, আর আমি দিলাম 2.7, তাহলে তো এটা সম্ভব না, তাই না? তো প্রথম কথা হবে যে না, চার্জের মান 2.7 ই এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ চার্জ আসলে একটা কোয়ান্টাইজড কোয়ান্টিটি, এখানে ইলেকট্রনটা
পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে, যেহেতু 2.7 একটা ফ্র্যাকশনাল নাম্বার, সেহেতু এটা সম্ভব না। 2e সম্ভব, বা 3e সম্ভব, বা 7e সম্ভব, বা 2.7e সম্ভব না। এখানে এরকম দুইটা এক্সাম্পল দিয়েছে। তো আমি এরকম যে কোনো একটা দিয়ে বলতে পারি যে এটা কেন সম্ভব না, ঘুরে ফিরে একই কথা, মানে পুরো কথাটা এটাই না, সেম কথাটাই তো। তো এইভাবে জি স্যার। প্রশ্ন অনেকভাবে করা যায়, এইভাবে করলে একটু ক্রিটিক্যাল হয়। আমি যে পরীক্ষায় এইভাবেই প্রশ্ন করব সেটা বলতেছি না, কিন্তু মানে আমি ক্লাসে আমাকে তো সব ধরনের প্রশ্নেরই ধারণা দিতে হবে। পরীক্ষার সময় দেখা যাচ্ছে অত ক্রিটিক্যাল করি না, ডাইরেক্ট প্রশ্নই করি, সহজে করি, বাট জিনিসটা তো জানা থাকা উচিত যে প্রশ্ন কি ধরনের হইতে পারে যে কোনো সময়। তো এভাবে ডাইরেক্ট প্রশ্ন হইতে পারে, বা অন্য কিছু দিয়েও এরকম বলতে পারি যেটা কেন সম্ভব না, যেটা আসলে কোয়ান্টাইজেশনেরই মূল ব্যাপার থাকবে। আচ্ছা, এরপরে আসি, ওকে, এবার আসি ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, যেটা হচ্ছে আসলে আমাদের সিলেবাসের টপিক। বলতে পারেন যে আমরা সিলেবাসের টপিকে ঢুকে গেলাম। ওকে, আচ্ছা, এখন যে এই যে চার্জগুলা, এই চার্জগুলো যে আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড অবস্থা আছে কি একটা পার্টিকুলার এলিমেন্টের মধ্যে, সেটার উপর ডিপেন্ড করে আসলে এটাকে আমরা এই ক্যাটাগরি করতে পারি। যেমন প্রথম কথা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট মানে হচ্ছে কি, মানে আসলে এটা এলোমেলো ভাবে যখন ডিস্ট্রিবিউটেড থাকে, এলোমেলো, কোনো ধরনের সিকোয়েন্স থাকে না, কোনো ধরনের ফর্মুলা বা কিছু ফলো না করে এলোমেলো অবস্থা যখন চার্জগুলা বন্টিত থাকে, তখন সেটাকে আমরা বলি যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। কারণ এই ফিগারটা দিকে খেয়াল করেন, এখানে যদি Q1 Q2 এই যে চার্জগুলো আছে, Q3 Q4, এই চার্জগুলা কোনোটার সাথে কোনোটার কোনো ধরনের মানে ইউনিফর্মিটি কি আছে, কোনো ধরনের কোনো সিকোয়েন্স আছে? নাই, পুরো এলোমেলো জাস্ট ছিটানো অবস্থা আছে, তাই না? তো এই ধরনের যদি কোনো ধরনের কোনো সিকোয়েন্স না থেকে পুরো এলোমেলো ভাবে বন্টিত থাকে, তখন ওগুলাকে আমরা বলি যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। একটার সাথে একটা কোনো ধরনের সম্পর্ক নাই, সম্পূর্ণ এলোমেলো ভাবে আমাদের যখন এরকম বন্টিত থাকে, সেটাকে আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বলি। এরপর আছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে ডিসক্রিটের যেটা অপোজিট হবে সেটাই হচ্ছে আমার কন্টিনিউয়াস। ডিসক্রিট হচ্ছে এলোমেলো, কোনো ধরনের কোনো সিকোয়েন্স নাই, আর কন্টিনিউয়াস হচ্ছে কি, হ্যাঁ, সিকোয়েন্স ফলো করবে এবং সবগুলো গোছানো থাকবে। ওই ধরনের যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন অফ চার্জেস ইউনিফর্মালি থ্রু আউট অ্যালং এ বডি। পুরো একটা বডির মধ্যে ইউনিফর্মালি সুষমভাবে বন্টিত থাকবে, তখন সেটাকে আমরা বলবো যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এখন সেই সুষমভাবে কিভাবে বন্টিত থাকবে তার উপরে ডিপেন্ড করে আবার এটাকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। তো নাম থেকে বুঝতে পারতেছেন, যখন চার্জগুলো লিনিয়ারলি মানে রৈখিকভাবে বন্টিত থাকবে, তখন সেটাকে আমরা বলি যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। যেমন এই ফিগারটার দিকে খেয়াল করেন, এখানে কি, এটা একটা যদি স্ট্রেট ওয়্যার হয়, সোজা একটা তার হয়, তো তারের মধ্যে ধরে নিলাম যে আমার এরকম চার্জগুলা একটা পর একটা পর একটা এভাবে বন্টিত আছে, তখন এটা আমার কি হবে, এটা হচ্ছে আমার লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন হবে। এখানে টোটাল চার্জ যদি কিউ হয়, কিউ হবে আসলে কি ভিতরের যেই ছোট ছোট চার্জগুলো আছে Q1 Q2 এগুলার যোগফল। একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে যে লিনিয়ার চার্জ ডেনসিটি, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। সিম্বলটা খুবই ইম্পর্টেন্ট। এইসব সামনের দিকে দেখা যাচ্ছে কি ইভেন মিড টার্মের পরের পরীক্ষা তো এগুলো লাগবে, তখন আর আপনার এরকম লিনিয়ার চার্জ ডেনসিটি কথাটা পুরো থাকবে না, দেখা যাচ্ছে শুধু ল্যামডা আছে। ম্যাথ আসছে, ম্যাথে দেখা যাচ্ছে শুধু ল্যামডার মান দেওয়া আছে। আপনাকে এই যে এখনই জেনে দিতে হবে ল্যামডা মানে আসলে কি। ল্যামডা মানে হচ্ছে আমাদের লিনিয়ার চার্জ ডেনসিটি। আচ্ছা, তো ডেনসিটি কি আসলে? ঘনত্ব। ঘনত্ব বলতে আমরা আসলে কি বুঝি, যে কোনো একটা জায়গাতে ওই জিনিসটার কি পরিমাণ উপস্থিত আছে। খুব কম পরিমাণে উপস্থিত থাকলে সেটাকে আমরা বলি যে কম ডেন্স বা ঘনত্ব কম, বেশি পরিমাণে থাকলে সেটাকে বলি যে আমরা বেশি ঘনত্ব, বেশি ডেন্স। যেমন বরফ, এক গ্লাস বরফ যদি আমরা নিই, সেটা ডেন্সিটি বেশি, ওইখানে কি আসলে হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে। আবার ওই সেম পরিমাণ পানি যদি নিই তাহলে তার ঘনত্ব কম, কারণ কি হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণটা কম। তো দ্যাট মিনস কি আসলে ডেন্সিটি আমাকে পরিমাণটা নির্দেশ করতেছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে এখন আসি চার্জ ডেনসিটি।
তাহলে কি আসলে চার্জের পরিমাণ প্রকাশ করবে। চার্জ বেশি থাকলে আমার চার্জ ডেনসিটি বেশি হবে, চার্জ কম থাকলে চার্জ ডেনসিটি কম হবে। তো লিনিয়ার চার্জ ডেনসিটির ক্ষেত্রে তাহলে আমরা সেটা কিভাবে বলবো, চার্জ পার ইউনিট লেন্থ। টোটাল যে চার্জটা হবে ওইটাকে টোটাল লেন্থ দিয়ে আমরা ভাগ দিব, চার্জকে লেন্থ দিয়ে ভাগ দিব, তাহলে আমরা একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে সেটা বের করতে পারবো। আর সেটাই আমাকে প্রকাশ করবে যে ওইটা কতটুকু ডেন্স, ওই চার্জটা আসলে কি পরিমাণ উপস্থিত আছে সেটা আমাকে প্রকাশ করবে। তাহলে চার্জ পার ইউনিট লেন্থ সেটা হচ্ছে আমার লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে একক কি হবে, একক হবে কুলম পার মিটার, কারণ উপরে সি আছে, সি একক হচ্ছে চার্জের একক হচ্ছে কুলম, আর নিচে এল আছে, এল এর একক হচ্ছে মিটার। তাহলে টোটালি গিয়ে সেটা হবে কুলম পার মিটার। ঠিক আছে না, কার কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, একটা বুঝলে পরগুলো সহজ। এটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস, তাহলে ওইটা লিনিয়ারলি ছিল, এটা সারফেসের মধ্যে থাকবে। যখন কোনো একটা মেটালিক শীটের মধ্যে ওরকম পুরো সারফেসের মধ্যে আপনার চার্জগুলা সুষমভাবে বন্টিত থাকে, তখন সেটাকে আমরা বলি যে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অফ চার্জেস থ্রু আউট অন এ সারফেস। এরকম একটা সারফেসের মধ্যে, সারফেসটা যে কোনো ধরনের হতে পারে, আমি এই ধরনের একটা চতুর্ভুজ আকারে দিছি, যে কোনো সারফেস হতে পারে, সেটা ব্যাপার না, বাট সারফেসের মধ্যে, অনলি সারফেসের মধ্যে যখন থাকে তখন এই সারফেস চার্জ ডেনসিটিকে আমি বলতে কি দিয়ে প্রকাশ করি, সিগমা। খুবই দেখতে হবে, হ্যাঁ, কোনটাকে কি সিম্বল দিয়ে, সিগমা। তাহলে এই সিগমাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, চার্জ পার ইউনিট এরিয়া, যেহেতু এটা সারফেস এখানে আমার এরিয়া আসবে, সো চার্জ পার ইউনিট এরিয়া হবে আমার সারফেস চার্জ ডেনসিটি। প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে সেইটাই হচ্ছে আমার সারফেস চার্জ ডেনসিটি। কিউ আর এ, এককটা কি হবে, সির একক চার্জের একক হচ্ছে কুলম, তার মানে সি, আর এরিয়া ক্ষেত্রফল হচ্ছে আমার কি মিটার স্কয়ার, মিটার তো কুলম পার মিটার স্কয়ার। কুলম পার মিটার। এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার ওই এমসিকিউ টাইপ কোশ্চেনের জন্য। গুগল ফর্মে যখন এমসিকিউ টাইপ কোশ্চেন হয় তখন এই এককগুলা কি এসব নিয়ে যে কোনো ভাবে মানে জানা থাকলে প্রশ্ন আপনার যে কোনো না যে কোনো ভাবে আসবেই। সো ওইভাবে এগুলো মাথায় রাখতে পারেন, কিছু বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার মতোই কি জিনিসই তো খুব কম। তারপর আমরা আসি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে পুরা ভলিউম, পুরা আয়তন জুড়ে যখন চার্জগুলো ডিস্ট্রিবিউটেড থাকবো সুষমভাবে, তখন সেটা হবে আমার ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। যেমন একটা উদাহরণ, একটা কিউব যদি আমরা নিই, কিউবের ভিতরে যখন পুরা চার্জগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে পুরো আয়তন জুড়ে, তখন সেটাকে আমরা বলবো যে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি হবে রো, রো দিয়ে প্রকাশ করি, এটা হবে চার্জ পার ইউনিট ভলিউম, চার্জ পার ইউনিট ভলিউম মানে কিউ বাই ভি। একক আয়তনে কি পরিমাণ চার্জ আছে সেটা হবে আমার ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে এটার একক কি হবে, কুলম পার মিটার কিউব, কারণ ভলিউমের একক হচ্ছে মিটার কিউব। তাহলে কুলম পার মিটার কিউব, এটা মিটার কিউব বা সেন্টিমিটার কিউব যেটাই বলেন, যেটা ইউজ করবেন সেটা, বাট কুলম পার মিটার কিউব। ঠিক আছে না, কার কোনো সমস্যা আছে এ পর্যন্ত? না স্যার। আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্স কল করব আপনাদের, অ্যাটেন্ডেন্স কল করে পরের টপিকে যাব, এরপরে আমরা কুলম স্লটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো এখন একটু অ্যাটেন্ডেন্সটা কল করতে যাচ্ছি। সো অ্যাটেন্ডেন্স কল, আমি একটু আজকে অ্যাটেন্ডেন্স শিটটা আপনাদেরকে শেয়ার করে দেখাই। কারো যদি নাম মিসিং থাকে তার মানে বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশন এখনো হয়নি বা আপনি অন্য সেকশনের সাথে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো সেই জন্য আজকে আমি এটা শেয়ার করে দেখাচ্ছি, দেখতেছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু স্যার একটু ব্রেক। ওকে, সো আমরা এবার কুলম স্লটা একটু পড়ি। সো কুলম স্লটা সম্বন্ধে কি কারো কোনো আইডিয়া আছে? কুলম স্ল, আচ্ছা আমি বলি, কুলম স্ল হচ্ছে কি, আমরা তো ওই যে চার্জ নিয়ে তখন অনেক আলাপ আলোচনা করলাম, সেই চার্জের মধ্যে আমরা বললাম না যে প্লাস
প্লাস প্লাস থাকলে বিকর্ষণ বা মাইনাস মাইনাস বিকর্ষণ, শুধুমাত্র প্লাস মাইনাস উল্টা থাকলে আকর্ষণ করে। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল যে চার্জ দ্বয়ের মধ্যে, আমাকে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটাকে আমি ধরে নিলাম প্লাস Q1, এটাকে ধরে নিলাম মাইনাস Q2, জাস্ট ধরে নিলাম, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই দুইটা মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, প্লাস প্লাস থাকলে বিকর্ষণ থাকবে। তাহলে এই যে বল কাজ করে দুইটার মধ্যে, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলছিলাম, মনে আছে? ওই যে শুরুর দিকে নিউক্লিয়ার ফোর্সের সাথে যখন কম্পেয়ার করলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলছি। তাহলে কুলম্বস ল আমাকে আসলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মানটা কি রকম হবে সেই সম্বন্ধে আমাকে আইডিয়া দেয়। ঠিক আছে, দ্যাট মিন্স দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি রকম হবে, কুলম্বস ল আমাদেরকে সেই সম্বন্ধে আইডিয়া দেবে। এবার আসি, কি আইডিয়া দিল? কুলম্বস ল প্রথম বলছে যে কি, যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা এই কুলম্ব ফোর্স বলি আমরা, সেই ফোর্সের মানটা সমানুপাতিক কার? চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। এটা প্রথম বলছে, চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। আবারও বলছে যে এই ফোর্সের মানটা হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের, যেমন এই দুইটা যদি আর দূরত্বে থাকে বা ডি দূরত্বে, ডি লিখি, ডি দূরত্বে থাকে দুইটা চার্জ, এই দূরত্বটা আর কি ডি দূরত্বে থাকে, তাহলে এই ফোর্সের মানটা হচ্ছে ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে কুলম্বস ল মূল মূল কথা আর কি, আরো আছে ব্যাপার, একটু রিপিট করি। কুলম্বস ল আমাকে বলতেছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মানটা চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমরা যদি একসাথে সমন্বয় করে লিখি, একত্র করে লিখি, তখন আমরা কিভাবে লিখতে পারি? F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কয়ার, তাই না? এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি না? আচ্ছা, তাহলে এটাই আসলে আসলে আমার কুলম্বস ল ম্যাথমেটিক্যাল ফর্ম। এখন দেখেন, এখানে কিছু কথা বলবো যেটা সব কিছুর জন্যই, সব ভাইবার জন্য মেইনলি, সব প্রশ্নের জন্যই প্রযোজ্য। এই যে অনেক স্টুডেন্ট বলে যে স্যার ভাইবা তো সবই পারছি, নাম্বার কেন কম আসছে? ওই যে এই ধরনের প্রবলেম গুলা, কি ধরনের আনসার করলে নাম্বার কম পাওয়া যায়, কিভাবে আনসার করতে হবে সেই সম্বন্ধে কিছু কথা এখানে বলবো। দেখেন, আমি মনে করেন কাউকে প্রশ্ন করলাম যে কুলম্বস ল কি বলেন, কুলম্বস লটা বলেন। এখন অনেকেই আনসার দিবে কি জানেন, যে স্যার কুলম্বস ল হচ্ছে F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কয়ার। এটা এখন আমি তো জানি না F কি, Q1 কি, Q2 কি, D কি। আমি জিজ্ঞেস করছি কুলম্বস ল, আমাকে বলতেছে F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কয়ার। তখন আমি আবার উল্টা প্রশ্ন করা লাগে, ও F কি, Q1 কি, Q2 কি, D কি, এগুলো আমাকে বোঝাই দেন। তখন বলে যে স্যার F তো হচ্ছে ফোর্স, Q হচ্ছে চার্জ, D হচ্ছে দূরত্ব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এভাবে হয় কি যে আমি খোঁচায় খোঁচায় বের করা লাগতেছে আনসার। তো এটা উল্টা হওয়ার কথা, স্যার খোঁচায় বের করবে না। স্টুডেন্টের নিজের দায়িত্ব হচ্ছে যে ও নিজে সব শো করবে, আমি কতটুকু কি পারি, আমার সবটা আমি স্যারকে দেখাইতে হবে। কারণ আমার দেখানোর উপরে আমার নাম্বার ডিপেন্ড করে। আমি যত বেশি দেখাইতে পারবো, আমি সবকিছু পারি, তত বেশি আমার নাম্বার হবে। আমি যদি নাই বলি, আমাকে স্যারই খোঁচায় খোঁচায় বের করতেছে, তাহলে তো নাম্বার কম আসবে। সো এটা হচ্ছে প্রথম কথা, যে আপনাকে বেশি যা পারেন সব বলতে হবে, এটা। এখন কথা হচ্ছে যে আপনি এই প্রশ্নের আনসারটা যে প্রথমে এবার বলা হলো, সেটা মানে বলবো যে এটা একবারে দুর্বল, মানে সবচেয়ে কম মার্ক পাওয়ার মতো আনসার। আমি কুলম্বস ল জিজ্ঞেস করলাম, সোজাই আনসার দিল F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কয়ার। ঠিক আছে, সো এইভাবে আনসার দিলে হবে না। তাহলে কিভাবে আনসার দিতে হবে? আরো আরো অনেক খারাপ ভাবে আনসার দেওয়া যায়, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। স্টুডেন্টরা আরো কত খারাপ ভাবে আনসার দেয়, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে এখন আমি অতগুলো তো আর বলতে পারবো না, কিভাবে আনসার দিতে হবে সেটা আমি বলবো, যেটা অন্য সব প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাকে যদি কেউ কুলম্বস লটা প্রশ্ন করে, আমি কিভাবে আনসার দিব? প্রথম আমি বলবো যে স্যার কুলম্বস ল হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি, সেই ফোর্সের মানটা কি রকম হবে সেই সম্বন্ধে আমাদের আইডিয়া দেয়। মোর স্পেসিফিকলি বা আরো যদি অ্যাকুরেটলি বলতে চাই, তাহলে কুলম্বস ল বলতেছে যে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মানটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের
চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা দুইটা চার্জ যদি Q1 আর Q2 নিই এবং এই দুইটা মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের d থাকে, তাহলে আমাদের যে ফোর্সটা যদি F হয়, তাহলে F সমানুপাতিক Q1 Q2 বাই d স্কয়ার এটা আসবে, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মটা দাঁড়ায় কুলম্বস ল। ঠিক আছে, তাহলে দেখেন কিছু বাদ দিলাম? হ্যাঁ, না স্যার। সো এইভাবে আনসার দিতে হবে। আপনি একদম সবকিছু মানে যে কোনো একটা টপিক যখন প্রশ্ন করা হবে, প্রথম জেনারেলটা বলবেন, ওইটা কি সম্বন্ধে বলা হয়েছে ওইটা বলার ট্রাই করবেন। ওটা যদি না পারেন তাহলে সূত্রটাই সরাসরি বলবেন, মানে মিনিংটা আর কি, সোজা কথা। আর ম্যাথমেটিক্যালটা সবসময় আসবে একবার সবার পরে, ম্যাথমেটিক্যাল এগুলো সবসময় আসবে সবার পরে। এবং ম্যাথমেটিক্যালটা আসলে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো অলরেডি বলে আসতে হবে। যেমন আমি কিন্তু বলে দিছি যে দুইটা চার্জ যদি আমরা ধরি, একটা Q1 একটা Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি d আমরা ফিক্স করি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F এর মান হবে F সমান হচ্ছে Q1 Q2 বাই d স্কয়ার। যখন আমি এই ইকুয়েশনটা বলছি, এর আগে অলরেডি আমি বলে দিছি সব Q1 Q2 d এগুলা সব কি জিনিস। তাহলে এইভাবে আর কি আনসার দেওয়ার ট্রাই করবেন। যে কোনো প্রশ্ন করলে বিশেষ করে সূত্রগুলোর ক্ষেত্রে এইভাবে আনসার দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে মানে খুব ভালো মার্ক আসবে। A+ পাওয়ার মতো আনসার এভাবে দিতে হবে। আচ্ছা, তাহলে কুলম্বস ল আমরা এই যে এখানে যা বললাম এগুলো এখানে দেওয়া আছে, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম এ পর্যন্ত। এখন এই সমানুপাতিক সিম্বলটা উঠে দিয়ে আমরা কি সমানুপাতিক ধ্রুবক যে কনস্ট্যান্ট সেটা আমরা বসাতে পারি, তাই না? F = K Q1 Q2 বাই d স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের ম্যাথ আসবে, এখান থেকে অনেক ম্যাথ আসতে পারে। সেই ম্যাথের জন্য আমাদের কে এর মানটা লাগবে। তাহলে কে এর যে ধ্রুবক, তাহলে কে সমান আসলে 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, তো এখানে এপসাইলন নট মানে এখন কে এর মান বের করতে হলে আমার 4 তো আমরা জানি, আর পাই এর মানও আমরা জানি, শুধু এপসাইলন নট এর মানটা আমার জানা দরকার। সেটা যদি জানি তাহলে আমরা কে এর মানটা বের করতে পারবো। তো এপসাইলন নটটা হচ্ছে আসলে কি পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস, যেটা একটা কনস্ট্যান্ট, এটা মান হচ্ছে 8.854 × 10⁻12। তাহলে আপনি যদি এপসাইলনের মানটা যদি এখানে বসান, তাহলে আলটিমেটলি কে এর মানটা টোটালি কি আমার এটা হবে 9 × 10⁹ 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো আমরা যখন ম্যাথ করব, আপনি সোজাসুজি এই ইকুয়েশনটা লেখার পরে এখানে এপসাইলনের বা 1/4 পাই এপসাইলনের ঝামেলা না গিয়ে সোজাসুজি কে এর মান 9 × 10⁹ বসে দিলেই ম্যাথ হবে। আমরা একটু পরে ম্যাথ দেখব, আছে। তারপরে Q1 Q2 d স্কয়ার এগুলো বসাইলাম, আর 9 × 10⁹ সোজাসুজি কে এর মান বসাই দিলেই ম্যাথ হয়ে যাবে, সমস্যা নেই। বাট এটা জানা দরকার যে কেটা কি, কে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। পারমিটিভিটি এপসাইলন নট হচ্ছে এপসাইলন নট, নরমালি এটা হচ্ছে এপসাইলন এর মতো আর কি, বাট এটা ই না, এপসাইলন এপসাইলন এটা। আর এটার সাথে যদি আমি শূন্য বসাই দিই তাহলে সেটা হয় এপসাইলন নট। স্যার এপসাইলন নট। হ্যাঁ, এপসাইলন নট, এপসাইলন নট এটা হচ্ছে পারমিটিভিটি। পারমিটিভিটি কি আসলে, এটা একটু মিনিংটা একটু বুঝি। ভেদনযোগ্যতা, পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। মানে এটা আসলে আমাকে কি নির্দেশ করে, এটার মিনিংটা কি, সেটা হচ্ছে কি যে কোনো একটা মাধ্যমে চার্জ যে প্রবাহ হবে, কি পরিমাণ চার্জ প্রবাহ হবে সে সম্বন্ধে আইডিয়া দিবে। ঠিক আছে, ভেদনযোগ্যতা যদি বেশি হয় তার মানে চার্জ প্রবাহটা বেশি পরিমাণে হবে ওই মাধ্যমে। ভেদনযোগ্যতা যদি কম হয় তাহলে চার্জ প্রবাহটা কম হবে, সেই সম্বন্ধে আমাদের আইডিয়া দেবে এটা এপসাইলনটা। এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে 8.854 × 10⁻12। ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা, এবার লিমিটেশন অফ কুলম্বস ল অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। ওই যে নিউক্লিয়ার স্টেবিলিটি, ওই যে এলিমেন্ট কেন কোলাপস করে না, যে বললাম যে প্রোটনের সাথে ইলেকট্রন কেন আকর্ষণ করে একসাথে কোলাপস করে ফেলে না, সেই নিউক্লিয়ার স্টেবিলিটি আর কি। সো কুলম্বস ল অনুযায়ী প্লাস আর মাইনাস আকর্ষণ করার কথা ছিল, করে নাই, স্টেবিলিটিটা ওইখানে ছিল। তো এটা কুলম্বস ল আমাদেরকে ব্যাখ্যা করতে পারে নাই। দ্যাট মিনস নিউক্লিয়ার যে স্টেবিলিটি সেটা কুলম্বস ল ব্যাখ্যা করতে পারে নাই। এটা হচ্ছে কুলম্বস লর সবচেয়ে বড় সীমাবদ্ধতা। ঠিক আছে, তো এটা কি এর বোঝা গেছে না যে আমরা তো এটা নিয়ে ডিটেইলসে কথা বললাম, কুলম্বস লর সীমাবদ্ধতা কি। কুলম্বস ল ফেইলস, ব্যর্থ হয়েছে টু এক্সপ্লেন, ব্যাখ্যা করার জন্য স্টেবিলিটি অফ নিউক্লিয়াস। যে নিউক্লিয়াস যে স্টেবল থাকে, প্রোটন আর নিউট্রন এগুলো যদি একসাথে থাকে, প্রোটনটা ইলেকট্রনের দিকে যেন ছুটে চলে না যায়,
না গিয়ে এই নিউক্লিয়াসটাই স্টেবল থাকে, এটা ফেল করছে এক্সপ্লেন করতে। সিন্স ইন নিউক্লিয়াস দেয়ার আর সেভারাল প্রোটনস অল হ্যাভিং পজিটিভ চার্জ, এবং নিউক্লিয়াসের মধ্যেও কি হয়, অনেকগুলো প্রোটন থাকে না একসাথে, তাহলে সবগুলো প্রোটন পজিটিভ চার্জ, প্রোটন নিজেদেরকে বিকর্ষণ করার কথা ছিল, কিন্তু তা তো করে না। অ্যাকর্ডিং টু কুলম্বস ল দে শুড রিপিল ইচ আদার, কুলম্বস ল অনুযায়ী ওই প্রোটন গুলো একটাকে একটা রিপিল মানে কি বিকর্ষণ করার কথা, বাট অ্যাকচুয়ালি কিন্তু আসলে দে ডু নট পুশ দেমসেলস অ্যাপার্ট, আসলে তারা কি একটাকে পুশ করে না, দূরে সরাই দেয় না, বিকজ নিউক্লিয়াস হ্যাজ এ স্টেবল আইডেন্টিটি, কারণ কি নিউক্লিয়াস একটা স্টেবল ম্যাটার। Hence, Coulomb's law fails to explain this nuclear stability. ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার স্টেবিলিটি ব্যাখ্যা করতে কুলম্বস লটা পারে না। বুঝা গেছে? জি স্যার। তাহলে স্যার ওই যে নিউক্লিয়ার ফোর্সটা যেটা আমরা দেখছিলাম স্যার ভিতরে, ওইটা কোন লর মাধ্যমে মানে প্রমাণ করা হয়েছে? এটা কি কোনো বিজ্ঞানীর স্পেসিফিক নাম আছে? হ্যাঁ অবশ্যই, ওইটা একটা বিশাল টপিক। এখানে নিউক্লিয়ার ফোর্স নিয়ে বিশাল অনেক বহু পড়াশোনা। হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্স পুরো একটা ব্রাঞ্চ, ফিজিক্সের পুরো একটা ব্রাঞ্চ নিউক্লিয়ার ফিজিক্স, শুধু ওই নিউক্লিয়াসের ভিতর ব্যাপার নিয়ে নিউক্লিয়ার ফোর্স নিয়ে আলোচনা করা হয়। সো এটা অনেক সায়েন্টিস্ট ওই নিউক্লিয়ার ফোর্স সম্বন্ধে আইডিয়া দিছে। একদম লেটেস্ট হচ্ছে যে জাপানি সায়েন্টিস্ট ইউকুওয়া নামে একজন সায়েন্টিস্ট, সে নিউক্লিয়ার ফোর্স নিয়ে লেটেস্ট আরেকটা আইডিয়া দিছে। ঠিক আছে, তো নিউক্লিয়ার ফোর্স নিয়ে অনেক আইডিয়া আছে। ঠিক আছে। পুরো ফিজিক্সের একটা ব্রাঞ্চ মনে করেন, ফিজিক্সের পুরো একটা ব্রাঞ্চ নিউক্লিয়ার ফিজিক্স। ওকে, সো এবার আসেন আমরা একটু ম্যাথ দেখি। এই কুলম্বস ল দিয়ে খুবই সহজ ম্যাথ। দেখেন কি বলা আছে, যে হোয়াট মাস্ট বি দ্য ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট চার্জেস Q1 আর Q2, মান দেওয়া আছে, ফর দ্য অ্যাট্রাকটিভ ইলেকট্রিক্যাল ফোর্স বিটুইন দেম টু হ্যাভ এ ম্যাগনিটিউড অফ 5.66 নিউটন। একক থেকেই কিন্তু বুঝে যায় আমরা কোনটা কি। তো Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, নিউটন মানে ফোর্সের মান দেওয়া আছে। বের করতে বলছে কি হোয়াট মাস্ট বি দ্য ডিসটেন্স, মানে ডিসটেন্স বের করতে বলছে, তাই না? ডি বের করতে বলছে। তাহলে আমার Q1 আছে, Q2 আছে, F আছে, ডি বের করতে হবে। আমি তো সূত্রই জানি, F ইকুয়াল টু, খুবই সহজ না, K Q1 Q2 by d square। Q1 Q2 বাই ডি স্কয়ার। সো আমার কে এর মান আমি জানি, কে হচ্ছে কনস্ট্যান্ট, যে 9 × 10⁹, যেটা একটু আগে দেখাইলাম। আর F দেওয়া আছে, Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, এটা জানি। তো ডি এর মানটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে হবে। খুবই সহজ না? জি। কিন্তু একটা কাজ করতে হবে, ওই যে ইয়াকে চার্জ মাইক্রো কুলম্ব আছে, ওইটাকে কুলম্বে নিয়ে যেতে হবে। ওইটা মাইক্রো কুলম্ব আছে, ওইটাকে কুলম্বে নিয়ে যেতে হবে, 10⁶ দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, আর যদি কুলম্বে থাকে তাহলে তার কনভার্সন করার দরকার নাই। ওকে, স্যার এখানে চার্জের ভ্যালু একটা পজিটিভ আর একটা নেগেটিভ দেওয়া আছে, সবসময় কি এরকমই থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ? না, সবসময় এরকম থাকবে এমন কথা না, এটা কোনো নিয়ম নাই। আপনাকে প্লাস মাইনাসই থাকবে, প্লাস প্লাসও থাকতে পারে, তখন সেটা বিকর্ষণ বল হবে, মাইনাস মাইনাস থাকতে পারে, তখন সেটা বিকর্ষণ বল হবে। ওকে, সো এখানে আমরা এইভাবে করা হচ্ছে যে এই তো দেখেন একটা প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে তো Q2 এর মান তো এখানে মাইনাস দেখলাম, কিন্তু এখানে তো ম্যাথে তো মাইনাস বসানো হয় নাই, তাই না? মাইনাস বসানো হয় নাই, না মাইনাস বসানো হয় না এই কারণ হচ্ছে যে এটা তো আমার এই যে ফোর্সের মানটা, টোটাল ফোর্সের যে মানটা, সেটা আমার এই প্লাস আর মাইনাসের উপরে ডিপেন্ড করতেছে না। কারণ কি, ওই যে Q1 আর Q2 গুণ হবে সবসময়। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে আমাদের যে এফ এর যে মানটা বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে এটা, সেটা আমাদের কি হয়, সবসময় Q1 আর Q2 গুণ হয় উপরে, তাই না? আর ডি স্কয়ার এরকম। তাহলে এখন এই Q1 আর Q2 হইতে পারে একটা প্লাস বা একটা মাইনাস, যেটাই হোক না কেন আলটিমেটলি সেটা গুণই হবে। তো গুণ হওয়ার পরে সিম্বলটা আমাকে প্লাস আর মাইনাস, সেই সিম্বলটা আমাকে আসলে কি নির্দেশ করবে, ওইটাকে আসলে আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, ঠিক আছে, জাস্ট ওটুকে নির্ধারণ করবে। কিন্তু টোটাল যে ফোর্সের মানটা, এই ফোর্সের শুধু ভ্যালুটা যদি চিন্তা করি আমি সবসময়, সেটা কিন্তু আমার একই থাকবে। ফোর্সের ভ্যালু যেমন মনে করেন একটা চার্জ আমি বললাম 2 + 2 আর একটা বললাম -3, তাহলে এই ক্ষেত্রে যে Q1 Q2 আমার কত হবে,
6, তাই না, -6। আবার আরেকটা কন্ডিশন বললাম যে আমার +2 চার্জ আছে আর +3 আছে, তাহলে এখানে Q1 Q2 কত হবে? প্লাস 6 +6। তো শুধু আমার এখানে মানের দিক থেকে, ফোর্সের মানের দিক থেকে কোনো চেঞ্জ নেই, মানটা আমার ঠিকই থাকবে, ঠিক আছে, কিন্তু আমাদের সিম্বলটা চেঞ্জ থাকবে শুধু। আর এই সিম্বলটা আমাকে শুধু বলবে যে এটা আকর্ষণ বল না বিকর্ষণ বল, ঠিক আছে, এটাই। যেমন মাইনাস যদি থাকে তার মানে আমি বুঝতে পারতেছি এটা আকর্ষণ বল, মানে এখানে প্লাস মাইনাসের গুণ করে ইয়া হয়েছে, মাইনাস হয়েছে। আর যদি প্লাস থাকে তার মানে আমি বলবো যে সেটা আমার বিকর্ষণ বল, যেমন মাইনাস মাইনাস -2 -3 এও যদি থাকে তাহলে আমার +6 হবে, তাই না? আমি দ্যাট কি বোঝাচ্ছে তাহলে, যে আমার যদি যখন প্লাস সিম্বল থাকে তখন আমি বুঝি যে এটা হচ্ছে আমার বিকর্ষণ বল, আর যখন মাইনাস সিম্বল থাকবে ফোর্সের মানের ক্ষেত্রে তখন আমরা বুঝবো যে সেটা আমার আকর্ষণ বল। সো এই প্লাস মাইনাসটা শুধু আমার আকর্ষণ বিকর্ষণের বলের কথাই জন্যই আলোচনা, কিন্তু যদি শুধু ভ্যালুর কথা চিন্তা করি, চার্জের মান কত হবে বা ডিসটেন্স কত হবে, এই ধরনের শুধু ভ্যালুর কথা ব্যাপারগুলো চিন্তা করি, তখন আমার এই সিম্বল নিয়ে প্লাস মাইনাস এগুলো নিয়ে মাথা না ঘামাইলেও চলবে, কারণ আমার শুধু ভ্যালু যেটা সেটা আমার আলটিমেটলি একই আসবে। তো সেই জন্য এখানে গিয়ে আপনার এই Q2 মানে গিয়ে মাইনাসটা বসানো হয় না এখানে, কারণ আমার যে আর এর মান, শুধু আমার আর এর মানটা দরকার, ডিসটেন্স দরকার, সেখানে আমার এই মাইনাসটা কোনো ব্যাপার না। আরো একটা ব্যাপার আছে এখানে, আর এর মানটা তাহলে মাইনাস চলে আসতে হয় এরকম কিছু। না আর এর মান মাইনাস যদি আসবে না, আর মাইনাস তো নিয়ে মাইনাস টানতাম, সম্ভব না, আর তো মাইনাস সম্ভব না, দূরত্ব তো মাইনাস সম্ভব না, আর এটাই আসবে। ওই ফোর্সের মানের ব্যাপার স্যাপারে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যেত। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে যদি আপনি মাইনাস দিতেন, হ্যাঁ, তাহলে দেখেন ক্যালকুলেশনটা করা রুটের ভিতরে মাইনাস, ঠিক আছে, সো ক্যালকুলেশনটা আপনি সহজে করে আনতে পারতেন না ক্যালকুলেটর দিয়ে, সেই জন্য মাইনাসটাকে অ্যাভয়েড করে শুধু শুধু মানটা নিয়ে আসলাম, কারণ আমাকে তো বলছে যে হোয়াট মাস্ট বি দ্য ডিসটেন্স, শুধু ডিসটেন্স বের করতে বলছে। সো আমার শুধু আর এর মান দরকার, ডিসটেন্সের প্লাস মাইনাসের ব্যাপারে যাওয়ার দরকারই নাই। সো এটা একটা গেল। স্যার আর ডিসটেন্স, স্যার ডি না ডিসটেন্স ছিল। হ্যাঁ আচ্ছা, আপনি যেটা ইউজ করেন সেটা, এখানে আমরা এখানে ডি দিয়ে পড়ছি, এখানে ম্যাথে আর দিয়ে করছি, সেটা কোনো ব্যাপার না, আপনি এই যে এখানে ডি লেখেন, যেটাই লেখেন আপনি মানে ওই সঠিকভাবে প্রকাশ করলে হয়, এখানে ডি তাহলে এখানে ডি হবে, একই কথা। বা আপনি ওই যখন ওইটা পড়বেন ওখানে, স্যার হ্যাঁ স্যার বলেন। যদি ফোর্সের মান বের করতে বলে তখন কি আমরা Q1 Q2 চার্জের মান যেটা পজিটিভ পজিটিভ দেব, নেগেটিভ নেগেটিভ দিব, এইভাবে কিছু না? পজিটিভ নেগেটিভ ওটা কোনো ম্যাটারই করবে না? পজিটিভ নেগেটিভ নাও দিতে পারেন, দিতেও পারেন, কারণ শুধু ফোর্সের মান যদি বের করতে বলে তখন তো ওই যে উপরে গুণ Q1 Q2 শুধু উপরে গুণ, তাহলে আপনি ওই যে ক্যালকুলেশন করতে আমার তেমন একটা সমস্যা নাই, তাই না, শুধু প্লাস মাইনাস সামনে চলে আসবে, তখন আপনি প্লাসও বসাইতে পারেন মাইনাসও বসাইতে পারেন, যেভাবে আছে সেভাবে বসাইতে পারেন, আবার নাও বসাইতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে বসানোটাই উচিত, কারণ যেহেতু আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না ক্যালকুলেশন করতে, তাহলে আমি আমার ম্যাথে যেভাবে আছে সেভাবে আমি প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস বসাবো, এবং আলটিমেটলি সামনে গিয়ে প্লাস হোক মাইনাস হোক সেই সিম্বল দিয়ে আমি আনসারটা লিখে দেবো। ফোর্সের জন্য আমি সাজেস্ট করবো যে সিম্বল যেভাবে আছে ওভাবে লিখবে, কিন্তু যখন ডিস্টেন্সের ব্যাপার চলে আসবে বা ক্যালকুলেশন বা ডিস্টেন্স বা যে কোনো ব্যাপার যখন ক্যালকুলেশনের কঠিন হয়ে যাবে, রুটের ভিতরের ব্যাপার স্যাপার চলে আসতেছে মাইনাসের, তখন মাইনাসটা অ্যাভয়েড করবেন, বাট কোনো ধরনের প্রবলেম না থাকলে যেভাবে আছে ওভাবেই করবেন। স্যার ক্যালকুলেশনের ব্যাপারে একটা বিষয় জানার ছিল, এখানে যেমন ডি এর ভ্যালুটা বের করার জন্য আমি ভ্যালুগুলা বসানোর পরে যদি সলভ ফাংশন দেই ক্যালকুলেটরের, তাড়াতাড়ি বের হয়ে যাবে। আমি যদি এগুলা মানে না লিখি রুটের ব্যাপার স্যাপার, হবে কি? না এলে লিখতে হবে, না লিখলে তো আপনার খাতায় যদি আপনার না থাকে নাম্বার পাবেন কিসে, ডাইরেক্ট লিখে ফেললে তো হবে না, ডাইরেক্ট লিখে ফেললে হয়তো আনসার হবে, নাম্বার পাবেন, মানে নাম্বার পাবেন, কিন্তু এখানে একটু সন্দেহ থাকে আর কি, যে মুখস্থ বা অন্য কোথাও থেকে আনসার লিখে দিয়েছেন কারো কাছ থেকে শুনে বা নিজে করছেন কিনা, এটাতে একটু সন্দেহ থাকে, সেই জন্য ঠিক একটু আছে। ডিটেলসে ইয়ে করাই ভালো আর কি, ঠিক আছে। এমসিকিউ টাইপ যখন কোশ্চেন আসবে তখন ওগুলা করতে পারেন, যদি ম্যাথ এমসিকিউ তে আসে তখন জাস্ট স্যার, সলভ আমাদের সরাসরি হ্যাঁ বলেন। সরাসরি যখন আমরা ক্যালকুলেটরের মানটা লিখবো, লেখার পরে মানে মানগুলা লেখা সলভ ফাংশন দিলে তো মান চলে আসবে, এটা হবে। হ্যাঁ মানে আপনি এইভাবে যেখানে যে F এর মান পরীক্ষা F খাতে এর ব্যবহার মান, করতে হবে। তারপরে F এর মান দিলাম ইকুয়াল K এর মান দিলাম, Q1 Q2 এর মান দিয়ে F
তারপরে সলভ ফাংশন দিলাম, তারপরে যেভাবে করেন আপনি সলভ ফাংশন দেন, আলাদা আলাদা একদম ভেঙে ভেঙে করেন, যেভাবে করেন খাতার মধ্যে আপনার একটু ডিটেলসে লিখতে হবে। ঠিক আছে, খাতার মধ্যে একটু ডিটেলসে লিখতে হবে। হ্যাঁ, এম এ মমিন বলেন, না কিছু বলবেন? আর যখন হাজিরা নিয়েছিলেন আমার এখানে ওয়াইফাই চলে গেছিল। ঠিক আছে, ক্লাসের শেষের দিকে বলেন। হ্যাঁ, ক্লাসের শেষের দিকে। ওকে। আচ্ছা, তাহলে ম্যাথ আমরা এভাবে করব। সিম্বলের ব্যাপার নিয়ে বললাম, যদি কোনো ক্যালকুলেশনে ঝামেলা না হয় তাহলে সিম্বল ইউজ করবেন, সিম্বল ইউজ করে ভালো। আর যদি ঝামেলা হয় যে রুটের ভিতরে ব্যাপার সেবার ওসব চলে আসে তাহলে অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই ম্যাথটা সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে পরীক্ষায় এই কুলম্বস ল ইউজ করে ম্যাথের বিভিন্ন ধরনের ম্যাথ আসতে পারে। যেমন এখানে এই ম্যাথে আপনাকে ডির মান বের করতে বলছে, কোনো ম্যাথে হয়তো বা বলবো যে এফ এর মান বের করতে, কোনো ম্যাথে বলবো যে একটা চার্জের মান দেওয়া আছে আর একটা চার্জের মান বের করতে বলবো। এই ধরনের মানে এই পুরো মূল ব্যাপার একটাই, একবার এফ একবার ডি একবার কিউ এরকম যে কোনোটাই বের করতে বলতে পারি, ওইভাবে আর কি ম্যাথটা চেঞ্জ হয়ে যায়। তো যে এটা পারবে মূল কুলম্বস লটা যে বুঝছে যে কিউ কি কিউ টু কি ডি কি এফ কি, তাহলে তার যে কুলম্বস ল থেকে আমি যেভাবেই প্রশ্ন করি আনসার দেওয়া যাবে। আনসার দিতে পারবেন না, বুঝছেন না আপনারা? কারো কোনো সমস্যা থাকলে বলেন। জি স্যার। মানে কোনো সমস্যা থাকলে ক্লাসেই বলতে হবে, বুঝছেন? ক্লাস না বললে পরে দেখবেন আপনার নিজেদেরই সমস্যা হবে পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে কুলম্বস লর এই ম্যাথটা আমরা দেখলাম, কুলম্বস ল সম্বন্ধে ভালো করে আইডিয়া পাইলাম। এরপরে আমার এখানে এই যে এক্সাম্পল 2 2 3 4 5 6 এই আরো 5টা ম্যাথ আছে কুলম্বস ল। দেখেন সবগুলাই একই ম্যাথ। এখানে আমরা কে কে ইনটু কিউ1 কিউ2 আর স্কয়ার দিচ্ছি, এখানে কে এর জায়গায় 1/4/ε0 লিখছে, সমস্যা নাই। দেখেন পরবর্তীতে গিয়ে এই যে 9 × 10⁻9 লিখে ফেলছে এরকম। সো যেহেতু সবগুলো করা আছে, এই যে দেখেন করা আছে সব, যেহেতু আমি করে রাখছি, নরমালি ফিজিক্যালি ক্লাস হইলে আমি করতে দিতাম আর কি, কিন্তু এখন তো আর করতে দিতে পারতেছি না, সেজন্য নিজে করে রাখছি এখানে। আপনাদের কাজ হয়েছে এই যেহেতু করা আছে প্রত্যেকটা ম্যাথ 2 থেকে 6 পর্যন্ত করা আছে, তো ছোট একবার দেখবেন, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, পুরাটা একবার দেখবেন, দেখে দেখবেন যে বুঝেন কিনা। আমি জানি সবগুলাই বুঝবেন যেহেতু করা আছে। যদি কোনোটা না বুঝেন তাহলে আগামী ক্লাসে আবার ডিসকাস করব। আমি চেষ্টা করব আগামী ক্লাসে সবগুলাই একটু দ্রুত বলে যাওয়ার জন্য, কিন্তু ভালো হয় আপনারা যদি দেখেন এবং দেখে যদি বলেন যে স্যার এই জায়গায় বুঝি নাই, তাহলে ওইটা বেশি গুরুত্ব দিব। ঠিক আছে? তাহলে মানে দেখেন যেহেতু সবগুলো একই ম্যাথ, আমার তো আসলে এখানে ধরে ধরে প্রত্যেকটা করানোর কোনো যুক্তি নেই, করে রাখছি অলরেডি। তো এগুলো আপনারা এখান থেকে দেখবেন। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরের এখান থেকে শুরু করব। ঠিক আছে?